ওকে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, মানে প্রথমত হচ্ছে সবাইকে ধন্যবাদ যে আপনারা এসছেন, এবং প্রথম সূত্রটা ধরাই যদিও আমরা খুব ইন্টারেক্টিভ করার চেষ্টা করব। হ্যাঁ, আজকে আপনারা দেখছেন যে আমরা কথা বলছি খুবই চারটা গুরুত্বপূর্ণ ধারণা, যেগুলো প্রত্যেকটা নিয়ে আসলে অনেক 10টা 12টা করে সেশন হওয়া উচিত, কিন্তু যেহেতু সেইটা সম্ভব না, আমরা এটাকে এক জায়গায় করার চেষ্টা করছি এবং ফিলিস্তিন প্রশ্নটাকে মাঝখানে রেখে যে এই যে আন্তর্জাতিক আইন, জেনোসাইড, আমরা গণহত্যা বলছি, বেসিক্যালি আমরা জেনোসাইড বোঝাচ্ছি, তারপর মানবাধিকার, এবং হচ্ছে আরেকটা কি আমাদের চারটার মধ্যে অ্যাপার্থেড বলছি আমরা, এই যে বর্ণবৈষম্যবাদ, অ্যাপার্থেড, যে একটা একটা খুব মানে প্রায় অপরিচিত শব্দ, কিন্তু এটা খুব প্রমিনেন্স পাচ্ছে এই যে সাউথ আফ্রিকার যে ঘটনাবলী যেটা ঘটছে, মানে পোস্ট অ্যাপার্থেড সাউথ আফ্রিকা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছে এটার কারণে, এবং এখন আবার নতুন করে আলোচনাটা আসছে ফিলিস্তিন প্রসঙ্গে, যে অ্যাপার্থেড একটা ব্যাপার যেটা পৃথিবীতে, এবং এটা একটা লিগ্যাল টার্ম, মানে এটা একটা আইনি শব্দ, শুধু মোরাল না, মানে যে আপনি অন্য জায়গায় অ্যাপার্থেড করছেন, এটা এটা একটা লিগ্যাল ইমপ্লিকেশন আছে যেটা আন্তর্জাতিক আইন স্বীকার করে। তো এই চারটাই খুবই আপনার ডিটেইলস আলোচনা করা উচিত হবে, কিন্তু আমরা একটা প্রাথমিক সূত্র ধরার চেষ্টা করি যাতে আমরা পরে নিজেরা যার যার মতো করে এগুলো নিয়ে ভাবতে পারি বা কাজ করতে পারি। হ্যাঁ, আগের দুইটার সামারি একটু করি, যে আমরা প্রথমে আলাপ করছি হচ্ছে গত 16 শতক থেকে 19 শতকের ইউরোপের ইতিহাস ভূগোলটা কেমন ছিল, যে আসলে কি পরিস্থিতিতে কিভাবে এই যে জায়নবাদ বা এটা তৈরি হলো এবং ফিলিস্তিনকে কেন তারা টার্গেট করলো, এটা আমরা বলার চেষ্টা করছি, যে এবং তার পেছনে ইউরোপের কী ধরনের কালচারাল, পলিটিক্যাল, হিস্টোরিক্যাল পরিস্থিতি বিরাজ করছে, এটা আমরা দ্বিতীয় আলোচনা করছি। আর প্রথম আলোচনায় আমরা করছিলাম হচ্ছে বালফোর যে ঘোষণা, যেখান থেকে আসলে একদম যদি শুরু করতে হয় কোনো স্পেসিফিক জায়গা থেকে, এই এখনকার যে সংকটটা যেখান থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে বালফোর থেকে, 1917 সালের যে বালফোর ডিক্লারেশন। আপনারা জানেন যে ব্রিটেন তখন মানে ইহুদিদেরকে বলছে যে প্যালেস্টাইন আপনাদের হোমল্যান্ড হবে, ন্যাশনাল হোমল্যান্ড হবে। ওই ন্যাশনাল হোমল্যান্ড কথাটা নিয়ে অনেক অ্যাম্বিগুইটি ছিল, যে ন্যাশনাল হোমল্যান্ড মানে কি, হ্যাঁ, এটা কি রাষ্ট্র বোঝায় নাকি এটা শুধু আমরা গিয়ে থাকবো। জায়নিস্টরাও এবং ইউরোপও এটা কথাটাকে নানাভাবে বুঝছে, এক একজন একভাবে বুঝছে। যেমন হানা আরেন্ট কিংবা আইনস্টাইনের মতো লোকেরাও কিন্তু ন্যাশনাল হোমল্যান্ডকে টু সাম এক্সটেন্ট সাপোর্ট করতো, কিন্তু স্টেট করাটা না, মানে ফিলিস্তিনে গিয়ে একটা ইহুদি রাষ্ট্র হবে এটা তারা কখনোই অনুমোদন করতো না। হানা আরেন্ট, মার্টিন বুবের, আইনস্টাইন থেকে যে আপনার 20 শতকের শুরুর দিকের অনেক ইহুদি ইন্টেলেকচুয়াল, বিজ্ঞানী, গবেষক, যারা হচ্ছে ন্যাশনাল হোমল্যান্ড পর্যন্ত মানতে রাজি। ঠিক আছে, যেহেতু জেরুজালেমের সাথে একটা সম্পর্ক আছে ইহুদিদের, তারা যেতে পারে ওখানে, কিন্তু ওখানে মানে হোমল্যান্ড পর্যন্ত ঠিক আছে, আলাদা করে রাষ্ট্র হবে না, তাদেরকে সর্বোচ্চ একটা বাই ন্যাশনাল ওয়ান স্টেটের মধ্যে থাকতে হবে, দুইটা জাতি, আরবরা আর ইহুদিরা, আর একটা রাষ্ট্রের মধ্যে, এভাবে তারা ভাবতো। এদেরকে বলা হতো কালচারাল জায়নিস্ট। কিন্তু যেহেতু খোদ ব্রিটেন এবং ইউরোপ, বিশেষত তখন ব্রিটেন, আমেরিকা আরও পরে গুরুত্বপূর্ণ হবে, ব্রিটেন যেহেতু স্টেট ব্যাপারটা বিশ্বাস করে, পলিটিক্যাল কারণেও, তার স্ট্র্যাটেজিক কারণে, এবং তার থিওলজিক্যাল যে মানে ফিলোসফি ব্রিটেনের, মানে ক্রিশ্চিয়ান জায়নিজমের, আমরা যেটাকে বলছি ক্রিশ্চিয়ান জায়নিজম, কারণ ইহুদি জায়নিজমেরও বহু আগে একটা ক্রিশ্চিয়ান জায়নিজম বলতে একটা ব্যাপার আছে, মানে ক্রিশ্চিয়ান জায়নিজম আসলে ইহুদি জায়নিজম জন্ম দিয়েছে এক অর্থে। মূলত এটা একটা ক্রিশ্চিয়ান প্রজেক্ট, এবং গত সপ্তাহে আমরা একটু সাহস করে বলছি যে ইসরায়েল আসলে একটা রিলিজিয়াস পার্সপেক্টিভতে দেখতে গেলে এটা একটা চার্চ, মানে ক্রিশ্চিয়ানদের জন্য একটা চার্চ, কারণ ওদের যে বিশ্বাস যে ইহুদি আসবে, যিশু আসবে, এবং তারপর একটা শেষ যুদ্ধর মধ্য দিয়ে অশুভ শক্তি পরাজিত হবে, এই যে বিশ্বাস, এটার জন্য ইসরায়েল একটা ফান্ডামেন্টাল, মানে ইসরায়েল হতে হবে, ইসরায়েল বলতে একটা কিছু হতে হবে। ইহুদিদেরকে এখানে এই প্রজেক্টে লাগবে কেন? কারণ ওদের একটা আদি পাপ আছে, ওরা বিশ্বাস করা হয় যে ওরা আসলে যীশু খ্রিস্টকে হত্যা করার জন্য দায়ী, তো ওদেরকে এইখানে এই কারণে লাগবে। এবং ওই যে আমরা নাম বলছি, লর্ড শ্যাফসবুরি পার্লামেন্টেরিয়ান ছিলেন 17 শতকের 18 শতকের, উনি কিন্তু পরিষ্কার করে বলছেন যে এদের কোনো মানে স্যালভেশন, নাজাত, আমরা যেটা মুসলমানরা যেটা নাজাত বলি, এই নাজাতের ধারে কাছে ওরা নাই, ইহুদিরা এগুলোর অনুপযুক্ত, কিন্তু আমাদের যে ধর্মীয় যে এজেন্ডা, সেখানে ওদের একটা গুরুত্ব আছে, সুতরাং ওদেরকে পাঠাবো। এই আলোচনাগুলো এইভাবে হচ্ছে আর কি। সুতরাং এটা একটা খুবই ক্রিশ্চিয়ান প্রজেক্ট। এবং আমরা আর্মাগেডন যে আলোচনা করছি, আর্মাগেডন থিওলজি, আর্মাগেডনের কিন্তু কথাটাই হচ্ছে এরকম যে মুসলমানদেরকে তো বধ করা হবেই, ইহুদিদেরকেও বধ করা হবে। কিছু ইহুদি খ্রিস্টানদের বশ্যতা স্বীকার করবে, এবং তারা ওই শুভ শক্তির এক্সিস অফ গুড যেটা, তার মধ্যে তারা থাকতে পারবে, বাকিরা কিন্তু এটা কিন্তু, ফলে এটা পরিষ্কারভাবে ঘোষিত, এটা গোপন কিছু না, ঘোষিতভাবে এটা অ্যান্টি জু।
রাইট, মানে বিরাট বিরাট হ্যাঁ এবং এটা প্রায় ভোটে কিন্তু নির্ধারণ করে বিরাট পুরাই 60 মিলিয়ন ইভেঞ্জেলিক ক্রিশ্চিয়ান যারা বেসিক্যালি জায়নিস্ট এই প্রজেক্টে সাপোর্ট করে এক্স্যাক্টলি তারা আমেরিকান পাওয়ার ডিসাইড করে এদের এই হ্যাঁ, মানে আমরা যেটা গত সপ্তাহে বলছি যে খ্রিস্টিয়ান জায়নিজম একটা ছাতার মতো, এই ছাতার মধ্যে অনেকগুলো মানে স্রোত আছে। হ্যাঁ, তার মধ্যে ওই শুরুর দিকে যে আর্মাগেডন ফিলসফিতে বিশ্বাস করে এরকম ইয়েরা ছিল। আর আর মূলত 67 যুদ্ধের পরে ইসরায়েল 67তে যে বাদবাকি ফিলিস্তিন দখল করে নিল, এইটার পরে হচ্ছে আমেরিকান ক্রিশ্চিয়ান ইভাঞ্জেলিক্যাল যাদেরকে বলা হয়, এদের মধ্যে যে ব্যাপক একটা আপনার উৎসাহ তৈরি হয়েছে এই প্রকল্পের পেছনে। তো এরা হচ্ছে এই ক্রিশ্চিয়ান জায়নিজমের এই ছাতার মধ্যে আসে, ঠিক আছে। মানে এই ছাতাকে আপনার নানা ছোট ছোট গ্রুপ আছে, কিন্তু মূল তাদের একটা স্ট্রাকচারাল ইউনিটি আছে যে আমরা এই করতে চাই, কিন্তু আবার নিজেদের মধ্যে ছোটো ছোটো পার্থক্য আছে। তো এই ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ান যেটা কথা রুমেল ভাই বললেন, এরা হচ্ছে আপনার এখন আপনি এদেরকে এরকম মনে করলে হবে না যে এরা সমাজের একটা খুবই বিচ্ছিন্ন গোড়া কিছু লোক। একদম আমেরিকার সব গুরুত্বপূর্ণ, যেমন ধরেন সফট থেকে শুরু করি, জিমি কার্টার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, মানে যারা পিসপন্থীতে থেকে শুরু করি, তাহলে বাকিদের কথা বোঝা যাবে। উনি তো বই লিখছেন না যে পিস নট অ্যাপার্থাইড, এবং 2006 সালের ফিলিস্তিনি জাতীয় ইলেকশন উনি ওখানে পরিদর্শক হিসেবে যাচ্ছেন এবং অনেক চেষ্টা করছেন। 78-এ যে ইয়ে হচ্ছে মিশর এবং ইয়ের মধ্যে যে ক্যাম্প ডেভিড হচ্ছে মিশর এবং ইসরায়েলের মধ্যে, উনি তখন প্রেসিডেন্ট এবং উনি এটা মূলত আপনার ফলে উনাকে বুঝলে আমরা বুঝতে পারবো যে সফটদের উনি কী বলছেন। উনি বলছেন যে আমরা তো একই হেরিটেজ বহন করি, ইহুদির এবং আমরা, বাইবেলের যে হেরিটেজ। হ্যাঁ, তারপর রোনাল্ড রিগান আর একজন বিখ্যাত লোক এবং প্রেসিডেন্ট ছিলেন 82 সালে, উনি বলছেন যে এই যে অ্যারমাগেডনের যে থিওলজি, শেষ জমানায় একটা শেষ যুদ্ধ হবে। অ্যারমাগেডন মানে হচ্ছে হাইফা থেকে, এখন যে ইসরায়েলের হাইফা থেকে নাজারেত পর্যন্ত একটা অঞ্চলকে ওরা অ্যারমাগেডন বলা হয়, কিন্তু আরও রূপক অর্থে পৃথিবীর যেখানে আসলে এই শেষ যুদ্ধটা, ন্যায় অন্যায়ের শেষ যুদ্ধটা হবে, ওই রূপকটাই বোঝায় অ্যারমাগেডন দিয়ে। তো এই রিগান সাহেব বলছেন যে আমার তো মনে হচ্ছে যে আমরা সেই জমানায় চলে আসছি, আমরাই সেই জেনারেশন যারা এটা করতে যাচ্ছি। বুশ পাওয়ারে এসে তো আরও এক্সপ্লিসিটলি বলছে এই কথাগুলো, যে আমি তো স্বপ্নে দেখছি যিশু এসে আমাকে বলতেছে যে আমরা ক্রুসেড করি। এখন খেয়াল করবেন এই ক্রুসেড, আমাদের মধ্যে আজকে শামসি ভাই নাই, থাকলে ভালোই তো। শামসি ভাইয়ের একটা আর্গুমেন্ট হচ্ছে যে এটা তো 3টা রিলিজিয়ানের একটা মানে 3টা অ্যাব্রাহামিক রিলিজিয়ানের কনফ্লিক্ট। টু সাম এক্সটেন্ট এটা ঠিক, কিন্তু আপনি যদি এটাকে প্রধান করেন তাহলে মুশকিল আছে। মুশকিলটা হচ্ছে যে যেমন জেরুজালেম এই জায়গাটার সাথে 3টা আপনার ধর্মেরই সম্পর্ক আছে। ইসলামেরও আছে, ইসলামের প্রথম কেবলা, খ্রিস্টান ধর্মের আছে, ইহুদি ধর্মের আছে, এই 3টারই আছে। কিন্তু আপনি যে এই প্রকল্পটা আসলে কলোনিয়ালিজমের মধ্যে দিয়ে করছেন, মানে এখানে জেরুজালেমে যারা থাকে তাদেরকে হটাই দিয়ে করছেন এবং এখানকার খ্রিস্টানদেরকে আপনি হটাই দিচ্ছেন, এইটা তখন এই কলোনিয়ালিজমের ফ্রেমওয়ার্কটা মাথায় না আনলে মনে হবে যেটা 3 ধর্মের কনফ্লিক্ট, যেই সমস্যাটা দেরিদাও করছে। মানে দেরিদার মতো আমরা এটা পাশ্চাত্য দর্শনের মানে থ্রু আউট দ্য হিস্ট্রি, আজকে রোমেল ভাই যেটা শেয়ার করলেন, মানে ইহুদিদের সাথে ইসলামের, মানে জুডাইজমের সাথে ইসলামের আসলে আপনি দেখবেন যে যতবার তারা জেরুজালেম থেকে বের হয়ে গেছে ততবার ইসলাম যখন ইনভলভ হয়েছে তখন তারা আবার ঢুকতে পারছে। মানে ইসলাম আর জুডাইজমের মধ্যে এই ধরনের কোনো সমস্যা নাই, এটা কমপ্লিটলি ক্রিশ্চিয়ান। আর কোন ক্রিশ্চিয়ান, কারণ আরবেও ক্রিশ্চিয়ান আছে, কোন ক্রিশ্চিয়ানের কথা আমরা বলছি, এটা খুব মানে আমাদের পার্থক্য করতে পারতে হবে। আমরা যখন ক্রিশ্চিয়ানিটি বারবার বলবো, এই ক্রিশ্চিয়ানিটি মানে আমরা শুধু রিলিজিয়ান বোঝাচ্ছি না, এটা একটা সিভিলাইজেশন, অন্তত নিজেকে সে মনে করে একটা ম্যাসিভ ইনস্টিটিউশন। এইটার মধ্যে এই যে ওয়েস্টার্ন, গ্রেকো রোমান, যতগুলো হেলেনিজম, এই যে যতগুলো ধারা আছে পশ্চিমের, এই সবগুলো এসে যে এই ছাতার নিচে আসছে, দ্যাটস ক্রিশ্চিয়ানিটি। ফলে আমরা যখন ক্রিশ্চিয়ানিটি বলি তখন কোনো রিলিজিয়ানকে টার্গেট করি না, মানে এর মধ্যে রিলিজিয়াস ট্রেন্ড অবশ্যই আছে, কিন্তু এটা আরও বড়, মানে এটা একটা ইনস্টিটিউশন বা সিভিলাইজেশন আকারে দেখতে হবে, এবং সে নিজেকে সিভিলাইজেশন বলে। এই ফলে আমরা পার্টিকুলারলি বলতেছি ওয়েস্টার্ন ক্রিশ্চিয়ানিটির কথা। হ্যাঁ, এই ওয়েস্টার্ন ক্রিশ্চিয়ানিটি কিন্তু ধরেন আরব ক্রিশ্চিয়ানিটির ব্যাপারে তাদের খুব বাজে দৃষ্টিভঙ্গি আছে। ওই শেষ যুদ্ধে, ওই যে আর্মাগেডনের সো-কল্ড আর্মাগেডনের শেষ যুদ্ধে কিন্তু আরব ক্রিশ্চিয়ানরা মানে পাবে না, ছাড় পাবে না। ফলে এটা বুঝতে পারছেন যে এটা শুধু ক্রিশ্চিয়ানিটি বলতে ওই রিলিজিয়ানের অর্থে না, এটা আরও বড় আকারে আপনার একটা ইনস্টিটিউশন কিংবা ফিলসফি অর্থে। এই জিনিসটা আসে না, এটা আসে না, মানে না হলে যে এই ব্যাপারগুলো হয় না। হ্যাঁ, মানে নতুন তো এগুলো আমরা 67 এর পরে
নিউ জায়নিস্ট যে হ্যাঁ। discourse, এটা তো একদম নতুন। নতুন, এগুলো নতুন। মানে এবং আপনি যখন বলেন যে 1000 বছর বা 2000 বছরের একটা কনফ্লিক্ট, তাহলে আসলে এটা মিস্টিফাই করা হয়, মানে কনফ্লিক্ট প্রবলেমটাকে আসলে অ্যানালাইজ করা হয়। দেখেন, এটা আমি আমাদের রিলিজিয়াস ইমাজিনেশনের একটা সমস্যা। আমি সেদিন যেটা বলার চেষ্টা করলাম যে ইহুদিদের সাথে আপনি ঘৃণা করলেন, মানে ইউরোপের ইহুদিদেরকে আপনি ঘৃণা করলেন, বিদ্বেষ দেখালেন, এটা ইহুদি বিদ্বেষ আমি বুঝলাম, কিন্তু এটা অ্যান্টিসেমিটিজম কেন? এই যে আমি প্রশ্নটা করছিলাম, কারণ হচ্ছে যে ইউরোপের খ্রিস্টান, এই যে খ্রিস্টান যে মানে সিভিলাইজেশন, এরা মনে করে যে ইহুদিরা ইউরোপীয় না, ইহুদিরা সেমেটিক। সেমেটিক মানে আরব এবং হিব্রু। হ্যাঁ, এবং যখন এই সেমেটিক কথাটাও কনস্ট্রাক্ট করা হয়েছে খুবই রিসেন্টলি 18th সেঞ্চুরিতে, যখন ইন্দো ইউরোপিয়ান সিভিলাইজেশনের কথা ভাবা হচ্ছে, তখন এই ফিলোলজিস্টরা মানে তুলনামূলক ভাষাতাত্ত্বিকরা তাদের চেয়ে ইনফেরিয়র অর্থে আরব এবং হিব্রু ভাষাকে চিহ্নিত করে, এই অর্থে সেমেটিজম। তো এখন কথা হচ্ছে যে ইউরোপের ইহুদিদের 1000 বছরের ভাষা কি? ইদ্দিশ ভাষা। ওরা ইদ্দিশ ভাষায় কথা বলছে। ইদ্দিশ ভাষাটা তো সেমেটিক ল্যাঙ্গুয়েজ না। ফলে ইহুদিদের সাথে আপনি যদি বিদ্বেষ করেন, সেটা ইহুদি বিদ্বেষ হবে, জুডিওফোবিয়া হবে, কিন্তু এটা অ্যান্টিসেমিটিজম হবে না, কারণ ওরা তো সেমেটিকই না। আর সমস্ত ইহুদিরা সেমেটিক এই দাবি করা হচ্ছে সবচেয়ে বড় অ্যান্টিসেমেটিক কথা। কারণ এইটাই হলো পলিটিক্স, যে সমস্ত ইহুদিরা যদি সেমেটিক হয়, এবং যেটা রোমাল ভাই বলতেছিলেন যে 2000 বছর ধরে তারা একই রকম নির্যাতিত, এই যে গল্প, এটা কিন্তু খুব রিসেন্ট টাইমে বানানো গল্প। কারণ 2000 বছর ধরে ইহুদিরা একই ধরনের, একইভাবে, একই পিপল ছিল না। এবং এই যে রক্তের বিশুদ্ধতা, এটা বোকাস, এটা 18th সেঞ্চুরি 17th সেঞ্চুরিতে ইউরোপ তৈরি করছে, যে রক্তের ভিত্তিতে কারা একটা, দেখেন এইখানে খুব ইম্পর্টেন্ট হবে বোঝা যে কেন এই বাইবেলের প্রমিস ল্যান্ডের গল্পটা এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ইউরোপের জন্য। বলছে না যে প্রমিস ল্যান্ড, এই জনগোষ্ঠীটাকে আল্লাহ বা খোদা সিলেক্ট করছে এবং ওদেরকে এই ল্যান্ডটা প্রমিস করছে। এই গল্পটা কেন এত গুরুত্বপূর্ণ হবে? আমার একটা আর্গুমেন্ট হচ্ছে যে যদি ইউরোপ নেশন স্টেট কিংবা ন্যাশনালিজম আবিষ্কার না করতো বা খুঁজে না পাইতো তার নির্দিষ্ট ইতিহাসের মধ্য দিয়ে, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, এই যে ওয়েস্টফ্যালিয়ার যুদ্ধ হচ্ছে 16th সেঞ্চুরিতে, সে যদি নেশন স্টেটের দিকে টার্ন না করতো ইউরোপ, তাহলে সে আসলে এই গল্পটাতে এত মজতো না। কেন? কারণ আপনি খেয়াল করে দেখেন, সমস্ত ন্যাশনালিজমের পিছনে একটা খুব সাটেল, কেউ খুব পরিষ্কারভাবে বলে আপনাকে, কেউ একটু গোপন করে, কিন্তু ভেতরে ওই কথাটাই আছে কি, যে আমরাই হচ্ছে এই ল্যান্ডের হাজার হাজার বছর ধরে আছি, এবং আমরা কারা? এই জনগোষ্ঠী যাদের মধ্যে একটা রক্তের সম্পর্ক আছে। এইটা কিন্তু সমস্ত ন্যাশনালিজমের কোর অ্যাজাম্পশন। আপনি আমাদের 1000 বছরের বাঙালির যে গল্প, একই ধরনের প্রায় এগুলোর মধ্যে আছে, কিন্তু আমরা এটা খুব বেশি করতে যাইনি। তো এইটা ইউরোপ হচ্ছে আপনার প্রথমে ন্যাশনালিজম যখন করে, তখন ওরা ঠিক করছে যে যেখানে রাজা ধর্ম ক্যাথলিক হবে, ওখানে প্রজার ধর্ম ক্যাথলিক হতে হবে, আর যেখানে রাজার ধর্ম হবে প্রোটেস্ট্যান্ট হবে, ওখানে প্রজাও প্রোটেস্ট্যান্ট হতে হবে। এই যে যুদ্ধের মধ্য দিয়ে ওরা ঠিক করছে। তো খ্রিস্টানরাই এক সেক্ট আরেক সেক্টকে সহ্য করতে পারতেছে না, ইহুদিদের তো এখানে সুযোগই নেই। তো এই প্রেক্ষাপটগুলো আমরা আলাপ করছিলাম, কারণ আমাদের প্রথম আলাপের পরে একটা প্রশ্ন আসছিল কামাল ভাইয়ের তরফ থেকে, যে কেন এত ভেহেমেন্টলি এটাকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছে। আয়রন ক্ল্যাড, এই যে বাইডেন 2 দিন পর মনে করে দেয়, আয়রন ক্ল্যাড, আমাদের ওদের প্রতি সমর্থন। রাফাইজে ওরা গ্রাউন্ড ইনভেশন করতেছে, বলছে যে এখন রেড লাইন ক্রস করে নাই। ঠিক আছে, এইগুলো আমাদের আজকে আলোচনায় আমরা কতটুকু কভার করতে পারবো জানি না, কিন্তু চেষ্টা করবো যে এই যে হোয়াট ইজ রেড লাইন, হোয়াট ইজ গ্রিন লাইন, মানে ওয়ারের এই যে রেটরিকগুলো, যুদ্ধ, যে ওরা কীভাবে এটা ইনজেক্ট করছে সমাজের মধ্যে এবং নিজেদের মধ্যে, যে ওয়ার কেন তো ফান্ডামেন্টাল এই অর্ডারটার জন্য, এটা আমরা কিছুটা সূত্র ধরার চেষ্টা করবো, কারণ এটা অনেক লম্বা আলাপ। যাই হোক, তো এই যেটা বলতেছিল কামাল ভাইয়ের যে প্রশ্নটা, যে কেন এরকম করে সাপোর্ট করে এইভাবে এত, কারণ এটা তো ওদের প্রকল্প। এবং পরে এটাতে যুক্ত হয়েছে ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানরা, যারা মনে করে যে শেষ যুদ্ধ দ্রুত ত্বরান্বিত করতে হবে, শেষ যুদ্ধ যেটা হবে এইটাকে আরও কাছায় আনতে হবে। কারণ ট্রেডিশনালি ইহুদিরা সবসময় বিশ্বাস করে আসছে যে মেসিয়া যখন আসবে তখন আমরা ধরেন এটা করব, মেসিয়া আসলে তারপরে। এইটাকে কমপ্লিটলি কিন্তু উল্টাই দিচ্ছে এই ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানরা। তারা বলতেছে যে তুমি যদি ওখানে গিয়ে মানে থার্ড টেম্পল না করো, তাহলে মেসিয়া আসবে না, আর মেসিয়া না আসলে এই শেষ যুদ্ধটা হবে না। সুতরাং ওদের জন্য দরকার হচ্ছে পৃথিবীকে দ্রুত ধ্বংস করা। এবং ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানরা আপনারা জানেন যে প্রচণ্ড রকম পরিবেশ আন্দোলনের বিরুদ্ধে, কারণ পরিবেশ আন্দোলনের মানে হচ্ছে ইউ ওয়ান্ট টু প্রিজার্ভ দি আর্থ, আর ওদের কথা হচ্ছে আর্থকে তো ধ্বংস করতে হবে, কারণ ধ্বংস না করলে শেষ জমানার ওই যুদ্ধটা হবে না। এটা হল ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানদের বিশ্বাস। এবং এরা মানে কোনো এক ধরনের খুব বিচ্ছিন্ন, সমাজ বিচ্ছিন্ন, খুব গোড়া এরকম না, একদম ফান্ডামেন্টাল যে সমস্ত ফিগার আপনারা আমরা দেখি মানে পশ্চিমে, বিশেষত এখন আমেরিকায় যারা প্রেসিডেন্ট হয়, যারা বড় বড় পররাষ্ট্রমন্ত্রী হয় ইত্যাদি যারা হয়, এরা সব কিন্তু এগুলোতে বিশ্বাস করে। কেউ যেমন বালফোরের সময়কার, বালফোর তো খুব মানে ক্রিশ্চিয়ান এগুলোতে গল্পগুলোতে বিশ্বাস করতো, এরা সব বরাবরই এটা বিশ্বাস করে আসছে। ঠিক আছে, আর তারপর তো তাদের যে মানে এটার সাথে মিলে গেছে হচ্ছে ওদের যে কলোনিয়াল ইন্টারেস্ট বা ইম্পিরিয়াল ইন্টারেস্ট, এই দুটো মার্চ করাতে ধরেন ব্যাপারটা এরকম ম্যাসিভ আকারে করছে। এখন ধরেন
আমরা যেটা বলছি যে ইন্টারন্যাশনাল ল নিয়েই প্রথমে কথাটা শুরু করি, যে আন্তর্জাতিক আইন একটা বড় ইন্ডিকেটর, যেটা আসলে আমাদেরকে যারা আমাদের দেশে যারা বলে যে ফিলিস্তিনও বাংলাদেশে বসে ফিলিস্তিন নিয়ে আলাপ করে, তো এটা যে বলে এটা যে কত অ্যাবসার্ড, তার কারণ হচ্ছে যে আমি তো আন্তর্জাতিক আইনের আন্তর্জাতিক আইনের যে ইমপ্রেশন ও যা করতে চায় পৃথিবীতে, এটার বাইরে তো আমরা কেউ না, ঠিক আছে। এবং ধরেন আজকে কথার কথা যে ইন্ডিয়া যদি আমাদের উপর একটা যুদ্ধ চাপাই দেয়, আমরা কি ইন্টারন্যাশনাল আইনের প্রোটেকশন পাবো? মানে আমার যে যতদূর রিডিং আমি জানি যে আমার মনে হয় যে আমরা পাবো না। অন্তত ইন্টারন্যাশনাল আইন, আন্তর্জাতিক আইন এখন যেভাবে আছে সেখানে আমরা পাবো না, যদিও আমরা একটা স্টেট, ফর্মালি একটা স্টেট, কিন্তু পাবো না। কারণ এই পুরো অর্ডারটাই আসলে যারা কলোনিয়াল কিংবা অ্যাসপায়ারিং কলোনিয়াল, যেমন ইন্ডিয়া অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টের মধ্যে দিয়ে হলেও সে এখন একটা অ্যাসপায়ারিং কলোনিয়াল, তাকে আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরে তার কিংবা সেভেন সিস্টারে তার ভূমিকা, আমাদেরকে নিয়ে তার যে প্রজেক্ট, এগুলোর মধ্যে একটা প্রচ্ছন্নভাবে কলোনিয়ালিজম আছে। ফলে সে হচ্ছে মানে যদি কোনো না কোনোভাবে এই যে কলোনিয়াল যে ওয়ার্ল্ড অর্ডার এটার ল্যাঙ্গুয়েজকে কোঅপ্ট করতে পারে, তাহলে কিন্তু সে কমপ্লিটলি মানে প্রোটেকশন পাবে এই ওয়ার্ল্ড অর্ডারে। যখন আপনারা দেখবেন যে ইন্ডিয়া এবং ইসরায়েল, এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলাপ করবো পরের ভাব বৈঠকে, যে ইন্ডিয়া ইসরায়েলের যে আপনার ওরা যেটা বলে যেটা কোনো স্ট্র্যাটেজিক সম্পর্ক না, এটা হচ্ছে একেবারে সিভিলাইজেশনাল সম্পর্ক, ঠিক আছে। এরিয়াল শ্যারন পাওয়ারে আসার পর থেকে ইন্ডিয়ার সাথে যে সম্পর্কটা বৃদ্ধি পাইছে, ওরা এটাকে সিভিলাইজেশনাল রেটরিক করে। ফলে ইন্ডিয়া এখন কিন্তু সিভিলাইজেশনের ল্যাঙ্গুয়েজে কথা বলে, ওরা বলে যে আমরা হিন্দু সিভিলাইজেশন, একটা প্রাচীন সিভিলাইজেশন, ওরাও একটা প্রাচীন সিভিলাইজেশন, আমেরিকা তো নিজেই এখনও একটা সিভিলাইজেশন। ফলে আমাদের মধ্যে একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক আছে, মানে একটা খুব ইডিওলজিক্যাল সম্পর্ক আছে স্ট্র্যাটেজিক সম্পর্কের বাইরেও। সুতরাং আন্তর্জাতিক আইনটা আমাদের জন্য বোঝাটা খুবই জরুরি। আমরা এটা বুঝে এখনই কালকেই ধরেন এটা খুব একটা কিছু করে ফেলতে পারবো না, কিন্তু এইগুলো আমাদের না বুঝলে হচ্ছে ধরেন আমরা রাজনীতিতে পিছিয়ে যাব। এবং কীভাবে ধরেন ফিলিস্তিনিরা একটা খুব ভালো উদাহরণ, যে আন্তর্জাতিক আইন এত ডিসক্রিমিনেটরি হওয়ার পরেও তারা কোথায় কোথায় এটাকে এক্সপ্লয়েট করার কতটুকু কি এক্সপ্লয়েট করতে পারছে, মানে পুরোটাই তাদের জন্য খুবই ডিসক্রিমিনেটরি, কিন্তু তারপরেও তারা বিভিন্ন সময়ে এটা কিন্তু ব্যবহার করছে, হ্যাঁ। এবং কীভাবে ব্যবহার করছে, আমরা আমাদের ইস্যুগুলো নিয়ে কোন ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের কাছে দ্বারস্থ হতে পারি বা হতে পারি কি না আদৌ, কখন আইসিসি আমাদের জন্য মানে অ্যাপ্লিকেবল কিংবা আইসিসি, এগুলো আমরা না জানলে কিন্তু ধরেন আমরা পিছিয়ে যাব। আমাদের যেটা এখানে একটা বড় ধারণা এসেছে, ধরেন ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে যে প্রকল্প তার, এটা সে করে বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করে, আর আমরা ভাবি যে আমরা ফেসবুকে ইন্ডিয়াকে দুটো গালি দিলে খুব একটা কিছু হইলো, আসলে কিচ্ছু হচ্ছে না। মানে এইভাবে করে আমরা ইন্ডিয়াকে ডিল করতে পারবো না, কারণ ওর যাই করতে চায় সেটার পেছনে বিরাট হোমওয়ার্ক করে তারপর করতেছে। বোথ ইসরায়েল, ইন্ডিয়া, আমেরিকা, এগুলোর পেছনে ভীষণ ভীষণ সব যুক্তি আছে, যেগুলো আন্তর্জাতিক আইন দ্বারা সিদ্ধ, মানে টু সাম এক্সটেন্ট তো সিদ্ধই বটেই। মানে এই যে সেলফ ডিফেন্সের গল্প, তারপর হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, এগুলো কিন্তু আন্তর্জাতিক আইন মানে সমর্থন করে, মানে বা সাপোর্ট করে। কীভাবে করে সেটা হচ্ছে তার একটা লম্বা ইতিহাস আছে। এখন কেন আন্তর্জাতিক আইন এরকম হইল, এইটার গল্পটা বলা যেতে পারে এখান থেকে, যে যদি একদম করে বলতে চাই, আমি বলবো যে আপনারা একটু খোঁজখবর নেবেন যে 4th সেঞ্চুরিতে রোমান এম্পায়ারের স্টেট রিলিজিয়ান যখন থেকে ক্রিশ্চিয়ানিটি হচ্ছে, তখন থেকে আসলে পৃথিবীর একটা নতুন অর্ডার আস্তে আস্তে পাকাচ্ছে। যদিও এটা আরও পরে দেখা যাবে, মানে 322 না 23 সালে কনস্টান্টিন যখন ক্রিশ্চিয়ানিটিকে তার করতেছে, তার মধ্যখানে কিন্তু 5 থেকে 6 বছরের জন্য একজন রোমান সম্রাট ছিলেন, তার নামটা আমার এই মুহূর্তে মনে নাই, যিনি আসলে জুডাইজমে কনভার্ট করছিলেন, কিন্তু আনফর্চুনেটলি উনি 328 বা 29 সালে মারা যান। তারপর আবার কনস্টান্টিন পাওয়ারে আসেন এবং ক্রিশ্চিয়ানিটিকে আবার রিস্টোর করেন রোমান এম্পায়ারের রিলিজিয়ান হিসেবে, স্টেট রিলিজিয়ান হিসেবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এই গবেষকরা করতেছেন, যে কী হইতো যদি জুডাইজম রোমান এম্পায়ারের স্টেট রিলিজিয়ান হইতো, তাহলে ইতিহাসটা অন্যরকম হইতে পারতো, কিন্তু সেটা হয় নাই। এখন এই যে হলো না, মানে ক্রিশ্চিয়ানিটিকে যে আপনার রোমান এম্পায়ার কোয়াপ্ট করলো, এইখান থেকে আসলে পৃথিবীর একটা, কারণ 10ম শতকে যে বা 11শ শতকে যে আপনার ক্রুসেডগুলো হইতেছে, এই ক্রুসেডের মধ্য দিয়ে কিন্তু ক্রিশ্চিয়ানিটি একটা নিজের ব্যাপক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছে। কারণ ক্রিশ্চিয়ানিটির মধ্যে একটা প্রধান কথা হচ্ছে জীব হত্যা মহাপাপ, মানে ট্রেডিশনাল ক্রিশ্চিয়ানিটির মধ্যে। কিন্তু ক্রুসেডের পরে মানে আপনি যদি ধর্মের কারণে যুদ্ধ করেন, এভাবে কথাটা আসছে এভাবে যে আপনি যদি ধর্মের কারণে যুদ্ধ করেন, তাহলে আপনাকে পরে প্রায়শ্চিত্ত করতে হবে যদি আপনি কাউকে মারেন কিংবা কাউকে ইনজিওর করেন। এইটা হচ্ছে ট্রেডিশনালি ক্রিশ্চিয়ানিটি সবসময় মনে করে আসছে। ক্রুসেডের পরে এই গল্প বদলে গেছে হচ্ছে যে আপনি যদি পাপ মুক্ত হতে চান তাহলে ইউ হ্যাভ টু কিল। মানে আগে ছিল যে আপনি যদি কাউকে যুদ্ধে আপনাকে বাধ্য হয়ে কাউকে মারতে হয়, তাহলে হচ্ছে আপনাকে পরে প্রায়শ্চিত্ত করতে হবে। পরে এসে এই কাহিনীটা এইভাবে ওরা বলা শুরু করলো যে যদি আপনি পাপমুক্ত হতে চান, তাহলে কারণ অরিজিনাল সিনে বিশ্বাস করে ক্রিশ্চিয়ানিটি যে আপনি যদি পাপমুক্ত হতে চান তাহলে আপনাকে আসলে যুদ্ধে জড়াতে হবে, এবং অবশ্যই মানে যারা কাফের, ওদের ভাষায় ওরা ইনফিডেল বলতো, এদেরকে আপনার মারতে হবে। এটা একবারে ক্রুসেডের পরে যে ক্রিশ্চিয়ানিটি সেইটাকে খুব তার কোর
ফান্ডামেন্টাল ইয়েতে পরিণত করছে এবং পরবর্তী যে ইন্টারন্যাশনাল ল কিংবা এই যে ইম্পেরিয়াল যে ওয়ার্ল্ড অর্ডার এটা পুরোটাই এই ক্রিশ্চিয়ানিটির এই যে নতুন যে গল্পটাকে সে নিজের মতো করে আত্মস্থ করে নিচ্ছে। কোনটা? এই যে ধরেন আগে হচ্ছে শান্তিবাদী হত্যা করা যাবে না, আবার আবশ্যিক কারণে হচ্ছে মার্ডার করতে হবে, কিন্তু এটা তো ফান্ডামেন্টাল একটা ব্যাপার। তারপর হচ্ছে এটাকে ক্রিশ্চিয়ানিটি বলবে না ক্রিশ্চিয়ানিজম বলবে? না 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 না, আমার আলোচনায় ক্রিশ্চিয়ানিটি বলতে আমি কোনো বেসিক কোনো একটা ফান্ডামেন্টাল রুল মানে রুল সেটকে বোঝাচ্ছি না। আমি বোঝাইতেছি ক্রিশ্চিয়ানিটি একটা বড়, ওই যে আমি বলছি যে ইনস্টিটিউশন এবং ওয়েস্টার্ন অনেকগুলা আলাপকে সে নিজের মধ্যে নিয়ে তারপর যে ক্রিশ্চিয়ানিটি হচ্ছে এইটাকে আমি ক্রিশ্চিয়ানিটি বলছি। আপনি যদি রিলিজিয়ানটাকে বোঝাইতে চান, আলাদা করতে চান, সেটাকে আপনি ক্রিশ্চিয়ানিজম বলতে চান, ইউ ক্যান। আমি জানি না যেটা বলার মধ্যে কি আলাদা কিছু হবে কি না। আমার আলোচনার জন্য এটা ক্রিশ্চিয়ানিটি বলবো আমি, ঠিক আছে? এবং ক্রুসেডের মধ্যে দিয়ে সে তার ওই বড় ধর্মতাত্ত্বিকটার নাম বললে আপনি আমার সাথে যদি পরে যোগাযোগ করেন আমি আপনাকে নামটা ইয়ে করতে পারবো, এখন আমার নাম মনে নেই। বাট আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। না না না, আচ্ছা আমি তো কি বলে ধর্ম বিশারদ না, কিন্তু আমি ক্রিশ্চিয়ানিজম কোনো শব্দ পাই না, সব জায়গায় ক্রিশ্চিয়ানিটি চলে, ঠিক আছে? ওকে না, আচ্ছা ঠিক আছে, এটা ভালো, আপনি এটা এক্সপ্লোর করেন যে ক্রিশ্চিয়ানিজম এই আইডিয়াটা ফর্মুলেট করেন, ভালো হতে পারে। হ্যাঁ, মানে যে ক্রিশ্চিয়ানিজমের আলাদা কোনো সম্ভাবনা আছে কিনা শব্দ হিসেবে বা ধারণা হিসেবে। যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্রুসেডের ইতিহাস আপনাদেরকে আমি বলতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি ক্রুসেডের পরে এই গল্পটা পুরোপুরি বদলে গেছে এবং ওয়ার হয়ে গেছে তখন আপনার খুবই ফান্ডামেন্টাল, যে আপনাকে যদি পাপমুক্ত হইতে হয় তাহলে আপনাকে যুদ্ধ করতে হবে। এবং এটার পেছনে মানে ওদের যে বড় বড় ধর্মতাত্ত্বিক তাদের মানে একজনের নাম আমার এই মুহূর্তে মনে নেই, একাদশ শতকের খুবই মানে পাওয়ারফুল একজন ধর্মতাত্ত্বিক ক্রিশ্চিয়ানিটির, উনি এইটা ইয়ে করলেন। এবং পরবর্তীতে দেখা গেছে যে ইভেন কলোনিয়াল টাইমে যে মানে বড় বড় যুদ্ধবাজরা আমেরিকা ইংল্যান্ডের, এরা আসলে ওনার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত, কিংবা 16th সেঞ্চুরি তো রিফরমেশনের সময় ওনার ব্যাপকভাবে প্রভাব, নামটা মনে থাকলে আরও কমিউনিকেশন করা যেত। এনিওয়ে না, মানে ঘটনা হচ্ছে এই যে আপনাকে পাপমুক্ত হতে হলে যুদ্ধ করতে হবে, ঠিক আছে? এবং এরপরে আমাদের আজকে ইন্টারন্যাশনাল লয়ের আলাপের জন্য আমরা শুরু করতে পারি 16th সেঞ্চুরি থেকে, কারণ 16th সেঞ্চুরির আগ পর্যন্ত ডিভাইন ল বলতে যেটা বুঝাইতো যে আমরা পোপ হচ্ছে ঈশ্বরের মাধ্যমে আদেশ পান, এবং পোপ যেটা বলেন, রাজারা যখন যুদ্ধ বা যে কোনো তাদের অ্যাকশন তারা পোপের কাছ থেকে মানে ইয়ে নিতেন আর কি, ভ্যালিডেশনটা নিতেন যে আমি এটা করতে চাচ্ছি বা অমুক জায়গাটা আমি ইয়ে করতে চাচ্ছি, কেন? কারণ এটা আমার ঈশ্বরের ওই বা ধর্মের, আমি একটা ধর্মীয় কাজ করতেছি, ঠিক আছে? এই ভ্যালিডেশনটা আসতে হচ্ছে ইয়ের থেকে, মানে পোপের কাছ থেকে, এবং ডিভাইন ল এটাকে বলতো যে, কারণ ক্রিশ্চিয়ান তারা নিজে থেকে বলতো যে আমরাই হচ্ছি ট্রু সাবজেক্ট, মানে পৃথিবীর মানুষের এই ইয়ের মধ্যে আমরা হচ্ছে ট্রু সাবজেক্ট এবং বাকি সবাইকে আমাদের আন্ডারে আনা এটা হচ্ছে আমাদের ধর্মীয় কর্তব্য। তো এই তাদের যুক্তিটা আসতো ধর্মের কাছ থেকে, ঠিক আছে? কিন্তু 16th সেঞ্চুরি হচ্ছে একটা খুব 16th সেঞ্চুরি নানা কারণে খুব একটা আলাদা সময়, মানে আমরা গত আলোচনায় বলছি যে একটা যে নতুন ইউরোপ হচ্ছে, রিফরমেশন হচ্ছে, নতুন ইউরোপের টার্নওভার, এটা শুরুটা হচ্ছে এই 16 মানে লেট 15 to 16 সেঞ্চুরি। এখানে তখন রিফরমেশন হচ্ছে, আবার তখন আন্তর্জাতিক আইনের যে শুরু, সেখানে এই 16 শতকটা খুবই ইম্পর্টেন্ট। মানে তখন একজনের নাম, এই নাম আমার মনে আছে, ওনার নাম হচ্ছে ফ্রান্সিস দে ভিটোরিয়া, উনি স্প্যানিশ একজন জুরিস্ট এবং একজন ধর্মতাত্ত্বিক, দুইটাই। তখন তো আর আজকের মতো ফিল্ডগুলো এত আলাদা আলাদা না, ধর্মতাত্ত্বিকই আপনার জুরিস্ট। ওনার নাম হলো, আবারও বলি যে ফ্রান্সিসকো দে ভিটোরিয়া, উনি হচ্ছেন স্পেন। এবং স্পেন কিন্তু তখন আমরা যে ভূমিকায় 18-19 শতকে ইংল্যান্ড এবং ফ্রান্সকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু তখন স্পেন হচ্ছে এবং পর্তুগাল, এই দুটো হচ্ছে খুবই আপনার বা ইম্পেরিয়াল শক্তি হিসেবে তখন খুবই আপনার সামনের দিকে আসে। কারণ এর আগে স্পেন হচ্ছে ইনকুইজিশন করে ইহুদি খাদাচ্ছে, এইসব সে করতেছে। তো 16 শতকের এই লোক, উনি একটা নতুন প্যারাডাইম শিফট করলেন এক অর্থে বলতে গেলে, যে উনি বলছেন যে এই যে ডিভাইন ল, মানে এই কাজটা তুমি জাস্টিফাই করছো কারণ তুমি এটা নাকি ঈশ্বরের কাছ থেকে পাইছো, এটা আমরা মানি না। উনি বললেন যে এটা আসলে ন্যাচারাল ল হইতে হবে। আর এই ন্যাচারাল লকে আপনি বলতে পারেন, বা আমি এটাকে এভাবে ভাবতেছি যে এটা হলো একটা প্রোটো সেকুলার টাইম, মানে সেকুলারিজম আরও পরে আসবে, মানে ডিফাইনিং হবে আরও পরে, যখন নেশন স্টেটগুলো আরও পোক্ত হবে তখন সেকুলারিজম হবে ইউরোপের জন্য একটা খুবই ডিফাইনিং ক্যারেক্টার। কিন্তু এই যে প্রোটো সেকুলারিজম মানে একটা ভ্রূণ আকারে, এইটা দেখা যাচ্ছে এই ন্যাচারাল লয়ের ইয়ের মধ্যে, মানে ওই সময়কার আর্গুমেন্টগুলোর মধ্যে। কারণ উনি কী বলতেছেন, উনি বিরোধিতা করছেন, ভিটোরিয়া সাহেব, যে ওই অমুকে কাফের, মানে বিশেষত নন ইউরোপিয়ানরা কাফের, এই জন্য ওরা প্রপার্টি এবং ল্যান্ডের অধিকারী হবে না, এটা আমরা মানব না, এই জমানা শেষ। উনি বলছেন এই জমানা শেষ, কারণ আমরা এখন একটা ন্যাচারাল লয়ের ইয়েতে আসছি, ফলে কোনো সুপার ন্যাচারাল যুক্তি কিংবা দোহাই এখন আর কাজে আসবে না। এটা হচ্ছে না তর্ক।
সিমিংলি তো খুব ভালো কথা যে আমরা একটা মানুষের দুনিয়ায় প্রবেশ করলাম, কিন্তু এইটা পরে কীভাবে উনি কলোনিয়াল স্বার্থে ব্যবহার করছেন সেটা হচ্ছে মোর ইন্টারেস্টিং। যে উনি বলছেন যে, খেয়াল করবেন এটা খুব ইম্পর্টেন্ট তর্ক, যে আমরা পৃথিবীতে যারা আছি ইউরোপ এবং নন ইউরোপ পুরোটা একটা পৃথিবীতেই আছি, মানে হিস্ট্রি ইজ ওয়ার্ল্ড হিস্ট্রি, সবাই আমরা একটা ইতিহাসের মধ্যেই আছি, একটা সময়তেই আছি। ফলে ওই যে লোকটা সকল কাফের বা যে দেশটা সকল কাফের মানে যারা খ্রিস্টিয়ান না, ওরাও পৃথিবীতে আছে, আমরাও আছি, ওরাও ওখানে আছে, এটা আমাদেরকে মানতে হবে, আর আমরা আছি এটা তোরা মানবি, ঠিক আছে? এইটা উনি বলছেন, তার মানে হচ্ছে ন্যাচারালি আমরা সবাই একই জায়গায় আছি। আরেক ভাষায় অন্টোলজিক্যালি আমরা এক জায়গায় আছি, মানে অস্তিত্ব তাত্ত্বিকভাবে ইন্ডিয়াও আছে, বাংলাদেশও আছে, পাকিস্তানও আছে, কিন্তু আমরা সবাই কালচারালি এবং ফিলসফিক্যালি এক জায়গায় নাই। এটা হচ্ছে ওনার মানে যেখান থেকে উনি আসলে আলাদা করছেন, ঠিক আছে? যে যদিও আমরা একই পরিস্থিতির মধ্যে আছি, একই ন্যাচারাল অবস্থার কন্ডিশনের মধ্যে আছি, কিন্তু কালচারালি আমরা সবাই একই রকম আছি এটা বলা যাবে না। কালচারালি অবশ্যই আমরা সুপিরিয়ার, মানে আমরা মানে ক্রিশ্চিয়ান সোসাইটি, এবং ক্রিশ্চিয়ান সোসাইটি তখন ভ্যানগার্ড হচ্ছে স্পেন, এটা হচ্ছে ওনার তর্ক। হ্যাঁ, যে ওনার দুটো খুব গুরুত্বপূর্ণ লেকচার আছে, একটা হলো অন ওয়ার, একটা হচ্ছে অন ইন্ডিজ। তখন কিন্তু এই যে ওয়েস্টার্ন হেমিসফিয়ার এই জায়গাগুলোকে কোনো একটা কারণে ওরা ইন্ডিজ বা ইন্ডিয়া হিসেবে সাব্যস্ত করতো, মানে ইউরোপের এই স্পেনিশরা বিশেষত, কলম্বাসকে তারা তো পাঠাইছে আসলে ইন্ডিয়া করার জন্য। তো এই যে ওনার তর্ক যে আমরা কালচারালি এবং ফিলোসফিক্যালি হচ্ছি সুপিরিয়ার, সুতরাং আমাদেরকে আবার দেখেন উনি আগেই খোলা আপনার জন্য পৃথিবীটা খুলে দিচ্ছে, কারণ দিস ইজ ন্যাচারাল ওয়ার্ল্ড, আমরা সবাই এক জায়গায় আছি, সুতরাং আমরা যে কেউ যে কোনো জায়গায় যাইতে পারি। হ্যাঁ, কলোনিয়াল যুক্তিটা কোথা থেকে আসতেছে? এখন ন্যাচারাল ওয়ার্ল্ড মানে ধরুন আজকের গ্লোবালাইজেশনের ফাঁকিটা কোথায়? বলা হয়েছে আমরা সবাই একই ভ্যাসেলের মধ্যে আছি, কিন্তু সবাই তো একভাবে নাই। আমার জন্য আমেরিকা যত দ্রুত এখানে, ইংল্যান্ড যত দ্রুত এখানে অ্যাক্সেস পায়, আমি তো পাই না। ওই একই ধরনের যুক্তি আপনি ওখানে পাবেন, যে ন্যাচারালি যেহেতু পুরো পৃথিবী একটাই পৃথিবী, সুতরাং স্প্যানিশরা ওখানে যেতে পারে। বেসিক্যালি উনি যাওয়ার রাস্তা করার জন্য এই যুক্তিটা দিচ্ছেন, ঠিক আছে? কিন্তু হচ্ছে কালচারালি আমরা যে যাব, ওরা যেহেতু আমাদের তুলনায় মানে ইনফেরিয়ার বা আমাদের মতো এত উন্নত সভ্যতার অংশ না, সুতরাং ওদেরকে আমাদেরকে স্বাগত জানাতে হবে। ট্রাস্ট মি, এইটা হলো ল্যাঙ্গুয়েজ। আমরা যাব এবং ওরা যদি কোনো মাত্রায় রেজিস্ট করে, তাইলে এইটাকে আমরা একটা যুদ্ধের মানে হিসেবে, উস্কানি হিসেবে দেখতে হবে আমাদেরকে। মানে আমরা সভ্যতার অগ্রগতিতে যাচ্ছি, এবং স্থানীয়রা যারা ওই ল্যান্ডের মানুষ, তারা যদি এটাকে আটকানোর চেষ্টা করে, তাদের ভূমি করার চেষ্টা করে, তাহলে আমাদের দিক থেকে আমরা ধরে নিব যে ওরা আমাদের সেলফ ডিফেন্সে করছে, এবং আমরা সুতরাং আমাদের উই হ্যাভ দ্য রাইট টু সেলফ ডিফেন্ড, আমাদেরকে নিজেদের ডিফেন্ড করার অধিকার আছে, ঠিক আছে? ওদের এটাই হচ্ছে বরঞ্চ আক্রমণ করা আমাদেরকে, কারণ আমরা যাব, ওরা এটা আটকাবে কেন? আমরা তো ওদেরকে মুক্ত করতে আসছি। এটা হচ্ছে ওনার আর্গুমেন্ট। তো উনি হচ্ছে এই সুপার ন্যাচারাল কিংবা ডিভাইন লয়ের জায়গা থেকে ন্যাচারাল লয়ের মধ্যে এটা আনছেন তর্কটাকে, যে ন্যাচারালি পৃথিবী এক জায়গায়, কিন্তু হিস্টোরিক্যালি এবং কালচারালি আমরা সবাই এক জায়গায় নাই। সুতরাং আমাদেরকে যাইতে হবে, পুরো পৃথিবীকে যদি আমরা এই স্প্যানিশ ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ডের আন্ডারে আনতে চাই, তাহলে আমাদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে হবে, ঠিক আছে? এবং এরা কখনোই হচ্ছে আমাদের মতো হতে পারবে না, এই যুক্তিগুলো উনি তখন দিতেছেন। ওকে, এখন এই ইন্টারন্যাশনাল ল আজকে পর্যন্ত, আজকে যারা ইন্টারন্যাশনাল ল নিয়ে কাজ করেন তারা বলছেন, বিশেষত মানে এই যে ওয়ার অন টেররের পরে আমরা কিন্তু আবার ওই ভিক্টোরিয়ান যুগে ফেরত আসছি। মানে যেটা অল থ্রু দিস মানে ইয়ার্স ছিল, এটা হচ্ছে আরও বেশি করে এক্সপ্লিসিটলি আমেরিকা, বিশেষত আমেরিকা, যে মনে করে যে আসলে ইউএন ততটুকুই প্রাসঙ্গিক যতটুকু সে আমি যেটা বলতেছি ততটুকু সে যদি আমার পারপাস সার্ভ করে, তাহলে ইউএন বলতে একটা জিনিস আমি রাজি আছি। আর যদি ইউএন আমার কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, সিকিউরিটি কাউন্সিলে তার নাম আনার অনেক আছে। এখন আপনি বলেন, যদি আমেরিকা সিকিউরিটি কাউন্সিল ব্রেক করার, নজির সৃষ্টি করে, তাহলে ইসরায়েলের দোষ কী? ইসরায়েলকে সে কোন ভিত্তিতে সে আটকাবে? ইসরায়েল তো, আমি এটা পরে বলবো, যে ইসরায়েল বহুবার সিকিউরিটি কাউন্সিলকে মানে রেজলিউশনগুলোকে, মানে বাইন্ডিং রেজলিউশন যেগুলো আপনি মানতে বাধ্য, সেগুলোকে ইসরায়েল ব্রেক করছে কীভাবে? ওই একই যুক্তিতে। কিন্তু ফলে আপনি তো ওকে আলাদা করে, আপনি নিজে আইন মানলে তারপর ওকে বলতে পারবেন যে তুমি আইন ভঙ্গ করছো। আপনি নিজেই তো আইন মানেন না, আপনি বরং মনে করেন যে আইন আমার আওতায়। এখন এটা কীভাবে ঘটনাটা ঘটছে? ঘটনাটা আপনার এরকম, যে আমরা 16 শতকে দেখতে পাচ্ছি যে ইউরোপ নেশন স্টেটের মধ্যে দিয়ে আস্তে আস্তে ওয়েস্টফালিয়া চুক্তির মধ্যে দেশে আলাদা আলাদা স্টেট হচ্ছে, যেখানে এক ভাষা, এক ধর্ম, এক রাষ্ট্র, এক ভাষা, এক ধর্ম মিলে হচ্ছে একটা জনগোষ্ঠী, এবং তারা একটা রাষ্ট্র ফর্ম করবে। এই যে জাতি রাষ্ট্র, মানে তারাই জাতি যারা একটা ধর্ম, একটা কালচারের অংশ, তারাই একটা জাতি। তো আমাদের যেটা মানে ধারণা, যে জাতি ধারণাটা আবিষ্কার করার মধ্যে দিয়ে ইউরোপ ধর্ম প্রশ্নটাকে বোধহয় সলভ করছে, আসলে কিন্তু না। জাতি ধারণাটার ভেতরেই ধর্ম ধারণাটা আছে, কারণ তারাই এক জাতি, যারা একই রক্তের অধিকারী, যারা একই ধর্মের অধিকারী, যারা একই ভাষার অধিকারী, এই হলো এক জাতি। ফলে জাতিকে কনস্টিটিউট করছে কারা? ক্যাথলিকরা আলাদা, প্রোটেস্ট্যান্টরা আলাদা, একসাথে থাকতে পারছে না কেউ তারা। তো এই যে আপনি আলাদা করলেন ইউরোপ নিজেদের মধ্যে, নেশন স্টেটগুলো,
কিন্তু এটা তো আপনি নিজের জাতীয় সমাজ কিংবা যে রাজনৈতিক সমাজ এটাকে আপনি কনস্টিটিউট করেন কোনো একভাবে, এবং এখানে একটা সভরেইন আছে, আপনি ধরে নিচ্ছেন যে এখানে কনস্টিটিউশন আছে, রাষ্ট্র আছে, সরকার প্রধান আছে, যে আপনি যে আসলে আইন একটা প্রসেসের মধ্যে দিয়ে বানাবে এবং আইন ইমপ্লিমেন্ট করবে, সুতরাং একটা অর্ডার রক্ষিত হবে, এই হচ্ছে অনুমান। কারণ গ্লোবাল যে সমাজ, আপনি তো ন্যাচারাল ল ঘোষণা দিয়ে বলছেন যে পুরো পৃথিবী এক জায়গায় আসছে, 16 শতকে এটা বলা হয়ে গেছে, মানে ভিক্টোরিয়া সাহেবরা বলতেছেন যে পুরো গ্লোবাল সমাজ তো এক জায়গায় আসছে, তাহলে এখন এই সমাজের অর্ডার কীভাবে রক্ষা করা হবে? এটার ক্ষেত্রে তো এরকম কোনো সভরেইন নাই। এই জায়গায় ডিফেক্টো সভরেইন হিসেবে বরাবর ইউরোপের কলোনিয়াল শক্তিগুলো নিজেকে মনে করছে যে আমরা হলাম সেই ডিফেক্টো সভরেইন, মানে এই যে পুরো পৃথিবীকে যে আপনি একটা রাষ্ট্র কল্পনা করেন, তাহলে সভরেইন কারা? সভরেইন হচ্ছে 16th সেঞ্চুরিতে স্প্যানিশরা, তারপর আস্তে আস্তে যারা আপনার কলোনিয়াল এই রেসের মধ্যে যুক্ত হচ্ছে তারা, আর এখন তো অবভিয়াসলি আমরা না জানি কে, আমেরিকা নিজেকে ডিফেক্টো এটা মনে করে যে সে আসলে গ্লোবাল সভরেইন এবং গ্লোবাল পুলিশ, ঠিক আছে, এবং তার বিভিন্ন জায়গায় তার হচ্ছে স্টেশন থাকবে, যেমন ইসরায়েল একটা স্টেশন, এখানে ধরেন ইন্ডিয়া একটা স্টেশন, এরকম তার ছোটো ছোটো বিভিন্ন স্টেশন থাকবে, কিন্তু সে হচ্ছে গ্লোবাল সভরেইন, এইটা তার সাইকির মধ্যে আছে, এবং এইটা থেকে সে বেরোতে পারবে বলে মনে হয় না। মানে আপনার একটা কমপ্লিটলি অন্য অর্ডার লাগবে, অথবা এই অর্ডারের মধ্যে এটাই হবে, এরকম আর কি ব্যাপারটা। তো এই ভিক্টোরিয়া সাহেব যেটা ন্যাচারাল লয়ের দোহাই দিয়ে যেটা বলছেন যে আমরা এই কারণে কলোনিগুলো করতে থাকবো, এবং এইটা একটা খুবই আমাদের প্রায়, উনি কিন্তু ক্রিশ্চিয়ানিটিকে বা যে আগের যে ডিভাইন লয়ের যে যুক্তি, এটাকে পুরোপুরি অস্বীকার করতেছেন না, এটাকে এক ধরনের সেকুলারাইজ করছে, যে ডিভাইন লকে আপনি আর এখন দোহাই হিসেবে মানতে পারবেন না, কিন্তু এটা আবার ন্যাচারাল লয়ের মধ্যে এটা থাকবে, কারণ স্প্যানিশটাই হচ্ছে ক্রিশ্চিয়ানিটির আপনার রেসটা আগায় নিয়ে যাচ্ছে, এরকম উনি মনে করতেছেন। তো এই ভিক্টোরিয়া সাহেবের পরে এই তো উনি করে দিয়ে গেলেন, মানে এরকম একটা জিনিস যে ইউরোপ হচ্ছে এইভাবে এই কারণে মানে কমপ্লিটলি অন্যগুলোকে সিভিলাইজ করার স্বার্থেই সে এগুলো যাচ্ছে, এগুলো দখল করা না, বরং লিবারেট করার মতো ব্যাপার, মানে পুরো পৃথিবীকে আমরা লিবারেট করতেছি এক অর্থে, কারণ সিভিলাইজ করতে হবে, কারণ সিভিলাইজ না করলে মানে নতুন ইউরোপের যে মানুষ যে ধারণাটা আসতেছে একটা, মানে খুব আগের মানুষতে, মানে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি, এদের বোঝা যাবে না, মানুষ একটা এসেন্স, হিউম্যানিটি একটা এসেন্স এই নতুন ইউরোপের কাছে, এবং পুরা হিউম্যানিটি মিলে একটা কালেকটিভ ইন্ডিভিজুয়ালের মতো করে তারা কল্পনা করে, মানে পুরো হিউম্যানিটি হচ্ছে আপনার একটা হিউম্যান বিংয়ের মতো, ঠিক আছে। সুতরাং এটা হচ্ছে খুবই পবিত্র, এবং তার পেছনে অবশ্যই এটা তো বলা বাহুল্য যে ক্রিশ্চিয়ান সাবজেক্টে তারা কল্পনা করতেছে, যে মানে পূর্ণাঙ্গ হিউম্যান বিং কে, ওই ক্রিশ্চিয়ান সাবজেক্ট, ঠিক আছে। এই হিউম্যানিটিকে রক্ষা করা হচ্ছে ইউরোপিয়ান কলোনিয়ালদের একেবারে খুবই পবিত্র দায়িত্ব, মানে এটা তারা মানে খোদার কাছ থেকে এটা দায়িত্ব নিয়ে আসছে, এবং এটা তাদেরকে মানে করতে হবে। এখন দেখেন হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন যেগুলো আমরা পৃথিবী জানা ইয়েতে দেখি, কথাটাই তো খুব অদ্ভুত, যে আপনি ইন্টারভেন করতেছেন, কারণ কি? কারণ আপনি মানব জাতিকে রক্ষা করতে চান, হ্যাঁ, মানে আপনি ইউ ওন হিউম্যানিটি, এবং হিউম্যানিটি হচ্ছে আপনি এটাকে পবিত্র জিনিস মনে করেন, এই হিউম্যানিটিকে রক্ষা করার জন্য আপনি অন্য জায়গায় গিয়ে ভায়োলেন্স বলেন, ইন্টারভেনশন, এটা তো ভায়োলেন্স বলা যাবে না, কারণ যেহেতু ওরা করতেছে, এটাকে মানে এই হিউম্যানিটির ইন্টারভেনশনের পেছনে কিন্তু এই হিউম্যানিটির ব্যাপারটা আছে, যে হিউম্যানিটি রক্ষা করতে হলে আমাকে হিউম্যানিটির ইন্টারভেনশনের মধ্যে যেতে হবে। তাহলে হিউম্যানিটেরিয়ানিজম, মানবতার যেটা মানবতার জন্য আমি এটা করছি, এটার মধ্যেই কী আছে? মানুষকে রক্ষা করতে হবে কার কাছ থেকে? নিশ্চয়ই বোঝানো হচ্ছে না যে নেচারের কাছ থেকে, মানুষকে রক্ষা করতে হবে মানুষেরই কাছ থেকে, মানে যারা কম মানুষ তাদের কাছ থেকে মানুষকে রক্ষা করতে হবে, ঠিক আছে। এবং এই জন্যই হচ্ছে, তাহলে খেয়াল করে দেখেন এই যুক্তির মধ্যে আপনি এটাকে বলছেন এটা হিউম্যানিটেরিয়ান কাজ, মানে হিউম্যানিটেরিয়ানিজম, কিন্তু এর মধ্যে ফান্ডামেন্টালি আপনার ভায়োলেন্স আছে, কারণ আপনাকে মানুষকে রক্ষা করতে হলে ভায়োলেন্সই করতে হবে, অন্য কোনো উপায় নেই। সেই ভায়োলেন্সকে আপনি কীভাবে পলিশ করবেন, কী নাম দিবেন, সেগুলো তো ইউরোপ মানে যেহেতু ওরা এটা খুব ভালো পারে, মানে ন্যারেটিভ তৈরি করতে পারে এবং এটার পিছনে যুক্তি তৈরি করতে পারে, সেটা তারা এই 400-500 বছর ধরে তৈরি করছে। এবং আমি বলবো যে ওই ভিক্টোরিয়া যেই জায়গায় গেছে ওখান থেকে কিন্তু তারা একদম বের হয়নি। আপনারা যারা গ্রুপে আছেন, আমি বেশ কিছু লিঙ্ক দিচ্ছি, ওখানে একটা লিঙ্ক ছিল সেলফ ডিফেন্স, আমেরিকার আজকে যে সেলফ ডিফেন্স, এটা প্রধান কথা যে আমি এটা করছি বিকজ এটা আমার সেলফ ডিফেন্স। এই সেলফ ডিফেন্সটা কিন্তু তখন থেকেই কথাটা শুরু হয়েছে, এবং ওই যে ভিক্টোরিয়া সাহেব বলছেন যে পুরো পৃথিবী তো উন্মুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তো এখনও আমেরিকা এই সেলফ ডিফেন্সের পিছনে কিন্তু এটাই বলে যে পুরো পৃথিবীর যে কোনো জায়গায় আমি ইন্টারভেন করতে পারি যদি আমার মনে হয় সেলফ ডিফেন্সের। এগুলো নিয়ে আমেরিকার নিজেদের মধ্যে ক্রিটিক আছে, সমালোচনা আছে যে সেলফ ডিফেন্স ইউএন চার্টারেও ধরেন অনুমোদিত, ইউএন চার্টারও মনে করে যে প্রত্যেক এভরি স্টেট তার তো সেলফ ডিফেন্সের থাকতে হবে, কিন্তু এটা আমরা সবাই জানি যে পলিটিক্যালি সব স্টেটের এটা সমান থাকে না। আজকে যদি ইন্ডিয়া আমাদেরকে আক্রমণ করে তাহলে আমাদেরকে ইন্টারন্যাশনাল আইন যতটা ইয়ে করবে তার চেয়ে বেশি ইন্ডিয়ার পক্ষে থাকবে, ইন্ডিয়া বলবে যেটা আমার সেলফ ডিফেন্সের জন্য আমি করছি। এখন যে ক্রিটিকগুলো এই সেলফ ডিফেন্সের তত্ত্বের আমেরিকার ভেতরে করছে, ওরা বলতেছে যে
যেটা ইউএন চার্টারে ছিল একটা ন্যায্য জিনিস, যে আপনি যদি আক্রান্ত হন তাহলে আপনি সেলফ ডিফেন্স করতে পারবেন, আমেরিকা এটাকে নিয়ে গেছে প্রায়, এখন আমেরিকার সেলফ ডিফেন্স মানেই প্রিএমটিভ সেলফ ডিফেন্স, আগাম আপনি কল্পনা করে নিচ্ছেন যেটা হবে। দেখেন কীভাবে, এই যে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে কী আছে, আপনারা যদি আইনটা পড়ে দেখেন, ওখানে কিন্তু আগে আপনার অপরাধ কল্পনা করে নেওয়া হচ্ছে, যে আমার মনে হচ্ছে পুলিশের যদি মনে হয় যে এই লোকটার মধ্যে এই সমস্যা আছে, তাহলে সে কল্পনা করে আগাম অনুমান করে নিয়ে আপনাকে ধরতে পারবে। এই জিনিসগুলো আছে, মানে এগুলো কিন্তু আমরা এই আইনি কাঠামোর মধ্যে আমরা অনেক কিছু মানে নিজেরা রপ্ত করছি। তো আমেরিকার সেলফ ডিফেন্স মানেই এখন প্রিএমটিভ সেলফ ডিফেন্স, যেখানে বলা হচ্ছে যে পৃথিবীর যে কোনো জায়গায় যদি আমার মনে হয় যে ওখানে ও আমার ইয়ের জন্য সিকিউরিটির জন্য থ্রেট, তাহলে আমি সেখানে ইন্টারভেন করতে পারি। এবং সে করে দেখাইছি, ইরাক সহ লিবিয়া আমাদের কাছে খুব পরিষ্কার, মানে ইরাক, সিরিয়া এবং লিবিয়া, এই তিনটা, আফগানিস্তান, এই চারটা 2001 থেকে 2010 সাল পর্যন্ত এই চারটা দেশকে যে সে যেভাবে ইন্টারভেন করছে, এটা কিন্তু মেজর, মানে যেটা কিনা আপনার প্রায় ধারণা করা হচ্ছিল যে এই সোভিয়েতের পতনের পরে 90-এর পরে পৃথিবীর একটা মানে যেটা এন্ড অফ হিস্ট্রি ওরা ঘোষণা করলো, যে পৃথিবীতে আর মানে পৃথিবী তার ইয়ের মধ্যে চলে আসছে, এখন শুধু অর্ডার রক্ষা করাটাই কাজ। পৃথিবীর যেটা মোক্ষ, যেখানে তার যাওয়ার কথা, সেখানে আমরা চলে আসছি, এখন হচ্ছে শুধুমাত্র অর্ডার রক্ষা করাটাই কাজ। এই যে ধারণা, এটা 2001 সালের পরে কিন্তু এই যে এই চারটা মানে মধ্যপ্রাচ্যে এই চারটা দেশকে সে যেভাবে লন্ডভন্ড করতেছে, তার মধ্য দিয়ে এখন এক্সপ্লিসিটলি আবার মানে এক্সপ্লিসিট যুদ্ধের অর্ডারে পৃথিবী ফেরত গেছে। এবং আমেরিকা সব জায়গায় তার যুদ্ধ ওপেন করা ছাড়া, যুদ্ধের ফ্রন্ট ওপেন করা ছাড়া তার অন্য কোনো উপায় নেই। মানে তাকে ইউক্রেনে যুদ্ধ ওপেন করতে হচ্ছে, তাকে গাজায় যুদ্ধ, মানে গাজা এটাকে আপনি শুধু ইসরায়েল দিয়ে বুঝলে হবে না, এটা আমেরিকাকে সহ বুঝতে হবে যে সে গাজা এখানে ওপেন করছে। ইভেন আমি বলবো একটু গাটস নিয়ে বলবো যে আমাদের এখানে সে যে ওইভাবে যুদ্ধের মাত্রা না হলো, আমাদের এখানে যে সে গণতন্ত্র উদ্ধার নিয়ে 7 জানুয়ারির পরে আগে যে তৎপরতাগুলো দেখালো, এটা কিন্তু তার চীন কন্টেইন নীতির সাথে পুরোপুরি যায়। ওখানে ইউক্রেন কেন? কারণ রাশিয়া। গাজা কেন? কারণ ইরান। এখানে চীন কেন, মানে বাংলাদেশ কেন? কারণ চীন। ফলে সে এটা খুব সফট, আমাদেরকে হয়তো সে খুব সফটলি ম্যানেজ করতে চাইছে, হিউম্যান রাইটস ইত্যাদি, সুষ্ঠু ভোট, কিন্তু এর পেছনে কিন্তু তার এই খাসলতটা আছে। এখন আমাদের দেশে যারা আমেরিকাকে দিয়ে উদ্ধারটা করতে চাইছে, তারা যদি এসে বলে যে সারা পৃথিবীতে আমেরিকা একভাবে কাজ করে আর আমাদের এখানে সত্যি সত্যিই সে চাইছে আমাদেরকে উদ্ধার করতে, তাহলে এটা তো ইট উইল বি সো নাইভ। হ্যাঁ, তো এই প্রিএমটিভ সেলফ ডিফেন্সের মধ্যে ওরা বলছে যে আমাদের জন্য থ্রেট এমন কাউকে তো আমরা বধ করবই, আমাদের যারা অ্যালাই, কারণ সেলফ ডিফেন্সের একটা প্রধান কথা হচ্ছে যে আপনি একটা স্টেট অ্যাক্টর, আমি একটা স্টেট অ্যাক্টর, ফলে এই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আমেরিকা এটাকে নিয়ে গেছে হচ্ছে নন স্টেট অ্যাক্টরের ক্ষেত্র, যে আমি ধরেন আল কায়দাকে, সে যদি আল কায়দাকে তার সমস্যা মনে হয় সে আল কায়দাকে অ্যাটাক করবে, তার যদি হামাসকে সমস্যা মনে হয় তার হামাসকে অ্যাটাক করবে। নট অনলি দ্যাট, অন্য যে কোনো জায়গায়, যে ধরেন সিরিয়া হচ্ছে আমেরিকার এখন যে রেজিম, আমেরিকার বিরুদ্ধে, তাহলে এই স্টেটের বিরুদ্ধে, এই রেজিমের বিরুদ্ধে যে সমস্ত নন স্টেট অ্যাক্টর আছে ওদেরকে হেল্প করা, ওদের সাথে ওদের যুদ্ধে জড়ানো, এটাও আমার সেলফ ডিফেন্সের অংশ। আপনি ভেবে দেখেন যে কত লুজ করে ফেলছে এটাকে, যে কোনো একটা জায়গায় একটা রেজিম যদি তার তাইওয়ান কিংবা চীনের ভেতরে কোনো একটা রেবেল গ্রুপ, আমেরিকা এটাকে নিজের সেলফ ডিফেন্সের আন্ডারে জাস্টিফাই করতে পারবে। এগুলো কিন্তু আপনার ওকে শিওর প্লিজ করেন। 90-এ সোভিয়েত ইউনিয়ন ফলো করে যাওয়ার পর এই 2000 সালে যে 9/11 হলো, হ্যাঁ, তো এটা তো আগে থেকেই পরিকল্পনা ছিল এবং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সটা কই যাবে, তারা তো একটা জায়ান্ট হয়েছে, রাইট। বলা হচ্ছে সেলফ ডিফেন্স, কিন্তু আসলে পিছনে তো ওটা কাজ করছে না, কিন্তু এইটা আমাদের একটু এখানে পরিষ্কার থাকতে হবে যে এটাকে শুধু স্ট্র্যাটেজিক ভাবা যাবে না, যে আসলে তো ওদের একটা অর্থনৈতিক কারণ আছে। মানে যেটা ধরেন ক্রুড মার্কসিস্টদের যেটা সমস্যা, ফরাদ ভাই না একটু মার্কসিস্টদের সমালোচনা করি, যে ক্রুড মার্কসিস্ট, সব মার্কসিস্টদের না, মানে ফরাদ ভাই টাইপের মার্কসিস্টদের সমস্যা না, ক্রুড মার্কসিস্টরা সমস্ত কিছুর পেছনে একটা অর্থনৈতিক কারণ, একটা বস্তুগত কারণ খুঁজতে চায়। এটা কিন্তু সবসময় মানে কাজ করে না, মানে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সটাই হচ্ছে মূল। সুতরাং হচ্ছে মানে ওরা এটাকে যুক্তি হিসেবে, দোহা হিসেবে ব্যবহার করে, উচিল হিসেবে ব্যবহার করে, ব্যাপারটা এরকম না। এইভাবেও আপনি দেখতে পারেন যে ওর যে থিওলজিক্যাল আন্ডারপিনিং, সে যেভাবে ওয়ার্ল্ডকে কল্পনা করে, তার যে জগৎ কল্পনা, তার সাথে এটা মার্জ করে, কিংবা এটার কারণেই সে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সটাকে এইভাবে অর্গানাইজ করে। নাহলে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সটা অন্যভাবে হইতে পারতো। ঠিক আছে, আপনি একটা উদাহরণ দিই, ধরেন আমেরিকান জিউস সোসাইটি, মানে যাদেরকে আমরা জায়নিস্ট, সব জিউস তো জায়নিস্ট না, কিন্তু জায়নিস্টও যারা, তারা তো মূলত আসলে ডেমোক্রেটদের সমর্থক। আমেরিকায় প্রায় ডেমোক্রেটের সমর্থক। তাহলে রিপাবলিকানদের এই পলিসি এরকম কেন? এই ইয়েতে মানে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক প্রায় একই রকম না? তাহলে এইটা আসলে পুরোপুরি ওইভাবে বস্তুগত লেনদেন এগুলোতে বোঝা যাবে না, যদি এগুলো একটা ভূমিকা তো অবশ্যই রাখে। তো মানে আমি একটু পরে সেন্ড করি ভাই। এখন এই ভিক্টোরিয়া সাহেবের পরে আরেকজন লোক খুব ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল লয়ের জন্য, 17th সেঞ্চুরিতে, ওনার নাম হলো হুগো গ্রটিয়াস। উনি ডাচ,
এই লোক হচ্ছে আরেকটা নতুন ইন্টারেস্টিং তর্ক সামনে আনলেন। কারণ আপনারা জানেন যে এই যে কার্ল শ্মিটের নোমোস অফ দ্য আর্থ যদি আপনারা পড়েন দেখবেন ওখানে উনি দেখাইতেছেন যে আসলে পুরানো, আমি কিন্তু বাইবেল পড়ে এটা বলতেছি না, আমি শ্মিট সাহেব থেকে বলতেছি। আসলে পুরনো বাইবেলের একটা পৃথিবীর কল্পনা হচ্ছে একটা সমুদ্রবিহীন পৃথিবীর কল্পনা, মানে কারণ মানুষ যেহেতু স্থলজীবী সুতরাং তারা ল্যান্ডকে নিয়েই ভাবে, ঠিক আছে। সমুদ্রের মালিকানা কার, এইটা তখনও পর্যন্ত মানে অন্তত ভিক্টোরিয়ার আমল পর্যন্ত এটা ইস্যু না। এই হুগো গ্রটিয়াস সাহেব উনি 17 শতকে এসে তর্ক তুলেন, উনি একজন ধর্মতাত্ত্বিক বা জুরিস্ট, উনি এসে তর্ক করতেছেন যে আচ্ছা সমুদ্রের কী হবে, হ্যাঁ সমুদ্রের কী হবে। প্রায় প্রত্যেকটা দেশের হচ্ছে উপকূল আছে, সমুদ্র আছে, এবং সি রুট, তখন বাণিজ্যের রুটগুলো আরও বেশি মানে ওপেন হচ্ছে, তাহলে এই সমুদ্রটা কার থাকবে, কার আন্ডারে থাকবে, এইটার তর্কটা উনি এনে হচ্ছে আপনার প্রায় বলা যায় যে নতুন, মানে এখনকার যেমন আইনটা একটা সময় পর্যন্ত আইনটাকে জমির সাথে মানে এমবেডেড করে ভাবা হইতো। আইন বলতে এখন আমাদের যে কনসেপ্ট, যে আইন বলতে একটা কোনো অ্যাবস্ট্রাক্ট ব্যাপার আছে, এই জিনিসটা কিন্তু তখন ছিল না। তো এইটা আপনার এই লোকের নাম হচ্ছে হুগো গ্রটিয়াস, যিনি হচ্ছে যে জলেরও আইন থাকতে হবে, সমুদ্র আইনও থাকতে হবে, এবং সমুদ্র কোনো না কোনো স্টেটের আকাশ সীমা, ওই যে আসে না যে আকাশ সীমা, প্রত্যেকটা স্টেট তো তার নিজের আকাশ সীমা ডিক্লেয়ার করে, ফলে তার তো ইয়েও আছে, মানে সমুদ্র সীমাও সে বলে। তো এই জিনিসটা হচ্ছে এই আপনার হুগো গ্রটিয়াসের আমল থেকে হয়েছে। তো এরা হচ্ছে আপনার যেটা তর্কের মধ্যে প্রধান যে তাদের যুক্তিটা, সেটা হচ্ছে যে আমরা ইউরোপ তথা সভ্য সমাজ কিছু রাষ্ট্র, মানে আমরা এমন একটা স্পেসের মধ্যে আসি যেখানে আসলে শান্তি প্রতিষ্ঠা করাটাই হচ্ছে প্রধান কাজ। এই কথাটা তো ভালো মনে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু এই শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আপনার যুদ্ধ করা ছাড়া কোনো উপায় নেই, মানে এছাড়া শান্তি, কারণ পৃথিবীর সব মানুষ তো একরকম মানুষ না, সবাই তো ইউরোপিয়ান না, সবাই তো খ্রিস্টিয়ান না, সবাই তো সাদা না, কিন্তু এরা আবার আমরাই বলছি যে এরা ন্যাচারালি তো একই পৃথিবীতে আসে, তাহলে এদেরকে একই জায়গায় আনতে গেলে, একই ধরনের সিভিলাইজ করতে গেলে, এটা তো আমাদের জন্য একটা হোয়াইট ম্যানস বার্ডেন, আমাদের বার্ডেন, যে এদেরকে সবাইকে আমাদের মতো করে করতে হবে, যদিও কোনো দিনই এরা আমাদের মতো হবে না, মানে আমাদের মতো করে করতে হবে কিন্তু কোনো দিনই আমাদের মতো করে হবে না। সুতরাং সিভিলাইজিং মিশন এটা একটা অনন্ত মিশন, এটা চলতে থাকবে। তো ওদের যে যুদ্ধের যে আপনার তত্ত্ব, সেই যুদ্ধের তত্ত্বের মধ্যে হচ্ছে পিস কী, শান্তি কী, এটা কিন্তু খুব অদ্ভুত সংজ্ঞা, যে শান্তি মানে হচ্ছে যুদ্ধের অনুপস্থিতি, যুদ্ধ না থাকাটাই শান্তি। তার মানে এভরিডে যে লো লাইং ভায়োলেন্স, কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে পশ্চিমে আমরা এটা সমর্থন করি, মানে কথাটা কি, কথাটা হচ্ছে সিজ ফায়ার, কথাটা হচ্ছে যে এন্ড দি ওয়ার, হ্যাঁ, এবং অকুপেশন করো, এই মানে বন্ধ করো, এই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু এভরিডে যে ভায়োলেন্সের মুখোমুখি হয় ওয়েস্ট ব্যাঙ্কে কিংবা গাজায়, মানে যেগুলোকে আপনি বলতে পারেন এভরিডে লো লেভেল ভায়োলেন্স, এগুলোকে আসলে অ্যাড্রেস করে না। তো চমস্কির এরকম একটা লেখা আছে, লেখার শিরোনামটাই খুব মজার, লেখার শিরোনামটা হচ্ছে এরকম, দ্য ওয়ার, মানে যেটা মানে বাংলাটা হচ্ছে এরকম যে সিজ ফায়ার যে যুদ্ধ বন্ধ করতে পারে না, সিজ ফায়ারের মধ্যে দিয়ে যে যুদ্ধ শেষ হয় না, সিজ ফায়ার তো একটা আনুষ্ঠানিক যুদ্ধে শেষ করতে জানেন আপনি, কিন্তু যেই যুদ্ধটা ইনফর্মালি প্রতিদিন চলতেছে ওটা কী হবে। তো এই শান্তি হচ্ছে যখন আপনার যুদ্ধ নাই, কনভেনশনাল যুদ্ধ নাই, দুইটা স্টেট, দুইটা সাম্রাজ্য পরস্পরের সাথে যুদ্ধ করছে না, তখনই শান্তি। এটা হচ্ছে কনভেনশনাল ওয়ারের লজিক। আর ওয়ার অন টেরর কিংবা এখন তো কাউন্টার ইনসার্জেন্সি, কাউন্টার টেরোরিজম, এই শব্দগুলো, তাই না, এই যে টেরোরিজম, মানে টেরোরিজমের যে অদ্ভুত সংজ্ঞা এরা দিয়ে রাখছে, যেমন একটা সংজ্ঞা হচ্ছে যেটা পশ্চিমা সিভিলাইজেশনকে থ্রেট করে, থ্রেট যেটা পশ্চিমা সিভিলাইজেশনের জন্য, এটাই টেরোরিজম। মানে ইমোশনাল করা ছাড়া এই সংজ্ঞা থেকে, একটা ধরেন একটা বাচ্চা ছেলে যখন বুঝতে শিখতেছে, সে টেরোরিজমে যখন এই সংজ্ঞা পড়বে, সে কিন্তু ইমোশনাল হওয়া ছাড়া, এখানে কোনো লিগেল সংজ্ঞা নাই যে ঠিক এইটুকুই টেরোরিজম মানে যেটা পশ্চিমা সভ্যতাকে যেটা থ্রেট। এখন আমরাও কিন্তু এই কথাগুলো আমাদের সোসাইটির মধ্যে যখন আমরা ধরেন কোনো একটা জিনিসকে টেরোরিজম সাব্যস্ত করি, একটা কোনো পার্টিকুলার টেরোরিস্ট ইভেন্ট আর টেরোরিজমের ডিসকোর্স কিন্তু একরকম না, কারণ যে কোনো একটা পার্টিকুলার টেরোরিস্ট ইভেন্টও আপনি ক্রিমিনাল অফেন্সের মধ্যে দিয়ে সমাধান করতে পারেন, টেরোরিজমের ডিসকোর্সের দরকার হয় কেন? এই ডিসকোর্সের পেছনে আছে যে কোনো কিছু যেটা পশ্চিমের সিভিলাইজেশনের বিরুদ্ধে মনে হবে আজকে। আপনার এটা নিয়ে ইকবাল আহমেদ খুব মজা করছে, আপনার ইকবাল আহমেদের কথা জানেন। ইকবাল আহমেদ বলছে যে টেরোরিস্ট চেঞ্জ, আজকে যে টেরোরিস্ট কালকে সে হিরো হতে পারে, গতকাল যে হিরো ছিল আজকে সে টেরোরিস্ট হতে পারে, এবং আমেরিকার ইতিহাস জুড়ে এটার মানে কোনো শেষ নাই। একসময় যে মুজাহিদিনদেরকে তারা মানে হোয়াইট হাউসে নিয়ে গেছে এবং কী বলছে জানেন, বলছে যে আমাদের যে ফাউন্ডিং ফাদার্স তাদের মোরাল কম্পাস আর এদের মোরাল কম্পাস একই রকম, সে একদম এইরকম করে বলছে রোনাল্ড রিগানরা। পরে আপনার 98 সালের দিকে এদের পেছনেই আপনার লাগা শুরু করছে। আরাফাত একসময় টেরোরিস্ট ছিল, তারপর সে আরাফাতের সাথে তো হোয়াইট হাউসে হ্যান্ডশেক হচ্ছে, ফলে এটা সবসময় চেঞ্জ হয়।
মানে যখনই আমার জন্য লাগবে তখনই আমি টেরোরিস্ট বলবো, আর যখন লাগবে না তখন সে আমার বন্ধু, এরকম একটা হিসাবের মধ্যে আছে। এখন এই টেরোরিজমের সংজ্ঞার মধ্যে কখনোই আপনি কিন্তু স্টেট টেরোরিজমকে ইনকর্পোরেট করতে পারবেন না, মানে স্টেট কখনোই টেরোরিজম করতে পারেন না, অন্তত এই সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে। কিন্তু আপনি যে আজকে ওয়েবস্টার ডিকশনারির টেরোরিজমের সংজ্ঞাটা দেখতে যান, ওখানে সংজ্ঞা দেওয়া হয়েছে সরকার যদি কোনো কিছুকে মানে একটা জনগোষ্ঠীকে টেরোরাইজ করার জন্য কোনো মেথড ব্যবহার করে, এটাও টেরোরিজম। আর যদি কোনো সরকারকে বাধাগ্রস্ত করার জন্য কোনো ভায়োলেন্ট কর্মকাণ্ডে জড়ানো হয়, সেটাও টেরোরিজম। এই সংখ্যা কিন্তু অনেকটা ব্যালেন্সড, এর মধ্যে দিয়ে আপনি মানে রাষ্ট্রকে ধরতে পারবেন। কিন্তু আমেরিকা কিংবা ওয়েস্টার্ন এই যুদ্ধবাজ যে সভ্যতা, এরা কিন্তু এটাকে টেরোরিজম বলবে না, কিন্তু কারণ যুদ্ধটাই হচ্ছে অর্ডার মেনটেন করার একমাত্র উপায়, যুদ্ধ ছাড়া অর্ডার মেনটেন করা যাবে না। এখন আরও বিপদের কথা হচ্ছে, মানে আপনি কনভেনশনাল ওয়ারে তো শান্তি হচ্ছে যুদ্ধের অনুপস্থিতি, ওয়ারেস এই যে ওয়ার অন টেরর কিংবা কাউন্টার ইনসার্জেন্সি কিংবা আপনার এই যে কাউন্টার টেরোরিজম, এগুলো কিন্তু কনভেনশনাল ওয়ার না, এগুলো করা বলে স্মল ওয়ার। 1940s ওদের একটা স্মল ওয়ার ম্যানুয়াল বেরোইছে, যেখানে আপনার ওইটা ম্যানুয়ালটা আপনারা দেখতে পারেন, ইন্টারনেটে পাওয়া যায়। ওইখানে ওরা যে স্মল ওয়ার বলতে কি, স্মল ওয়ার কিন্তু আকারে স্মল না বা মাত্রাগত দিক থেকে স্মল না, স্মল ওয়ার হচ্ছে সেটাই যেটা শেষ নাই, মানে কনভেনশনাল ওয়ারের তো শেষ আছে, কিন্তু স্মল ওয়ারের কোনো শেষ নেই, স্মল ওয়ার চলতে থাকবে সবসময়, কারণ সবসময় আমাদের সিভিলাইজেশন কোনো না কোনো থ্রেটের মধ্যে আছে, কোনো না কোনো সিকিউরিটি ক্রাইসিস আছে, সুতরাং আমাদেরকে সবসময় এই যুদ্ধ চালাই দিতে হবে, এটি হচ্ছে স্মল ওয়ার। এবং ইন্টারেস্টিংলি স্মল ওয়ারে আপনার পিস কি, কনভেনশনাল ওয়ারে পিস যদি হয় যুদ্ধের অনুপস্থিতি, স্মল ওয়ারের ক্ষেত্রে পিস কি, স্মল ওয়ারের ক্ষেত্রে যুদ্ধই পিস, মানে যুদ্ধ বজায় রাখাটাই একটা শান্তির ব্যাপার, যুদ্ধ ছাড়া কোনো শান্তি নেই। কারণ এই দেখেন অরওয়েল যে পরে 1984 এসে মজা করতেছে, যে শ্লেষ করছে ইউরোপ বা আমেরিকাকে, যে ওয়ার ইজ পিস, এটা কিন্তু সত্যি, কারণ ওয়ার ছাড়া পিসের কোনো, বিশেষত ওয়ার অন টেররের এই জমানায় ওয়ার অন মানে ওয়ার ছাড়া আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আরেকটা জিনিস আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, যে যারা আমাদের দেশে বলছে বিশেষত 7 জানুয়ারির আগে যে আমেরিকা ওয়ার অন টেরর থেকে সরে আসছে, এটা কিন্তু খুবই ভুল কথা। আমেরিকা কখনোই ওয়ার অন টেরর থেকে সরে আসেনি, বরং ওয়ার অন টেররের মাত্রা আরও সামনে বাড়তে থাকবে। যে ধরনের ওয়ার্ল্ড অর্ডার আমেরিকা চায় এবং যেটা তাকে যদি তার মাতবরিটা ধরে রাখতে হয়, তাহলে তাকে ওয়ার করে যেতেই হবে। মানে ওয়ার অন টেরর শেষ হয়ে গেছে এরকম মনে করার কোনো কারণ নেই, মানে সিমিংলি মনে হচ্ছিল বোধহয় ও এটা প্রজেক্ট শেষ করেছে, আসলে এরকম না। কারণ 2019 সালে সে তো আফগানিস্তানের লম্বা সময় ছিল, 2019 সালে একটা হিসাব অনুযায়ী 2001 সাল থেকে 19 সাল পর্যন্ত সে যত বম্বিং করছে আফগানিস্তানে, 2019 সালে করছে তার চেয়ে বেশি, শুধুমাত্র 2019 সালে করছে তার চেয়ে বেশি। কিন্তু দেখেন 2019 সালে যে আমেরিকা আফগানিস্তানে এটা করছিল আমরা কিন্তু কেউ জানি না, আমরা 2001 সালেও একটা কিছু করছে, যুদ্ধ করছে এবং ওই দেশটাকে ধ্বংস করছে, এটুকু জানি। কিন্তু সে যে লম্বা সময় ছিল এবং কী কী করছে এগুলো কিন্তু পরে আর মানে, কারণ খুব স্বাভাবিকভাবে পশ্চিমা মিডিয়া এগুলো আমাদেরকে ওইভাবে ইয়ে করতে চায় না। তো এই যুদ্ধের মধ্যে কিন্তু এটা করা ছাড়া টিকতে পারবে না। এবং এই পুরো কলোনিয়াল সময়ে যে কোনো ধরনের অ্যান্টি কলোনিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে টেরোরিজম। আমাদের আপনারা জানেন যে 1857 যে মিউটিনি বা যেটাকে অনেকে বলেন যে প্রথম ইন্ডিপেন্ডেন্সের অ্যাটেম্পট, এটা কিন্তু টেরোরিজম, মানে তখন তো টেরোরিজম বলা হয়েছে। মেনাহেম বেগিন নামে যে ইসরায়েলে যে প্রধানমন্ত্রী হয়েছেন পরে 77 সালে, ওকে কিন্তু টেরোরিস্ট ঘোষণা করছিল মানে ব্রিটেন, যখন সে ব্রিটেনের বিরুদ্ধে আপনার 40-এর দশকে অ্যাক্টিভ হয়েছে। এই টেরোরিস্টকেই পরে হচ্ছে প্রধানমন্ত্রী হয়েছে এবং তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে 77 সালে। ফলে টেরোরিস্ট এই টেরোরিজমের এই ইয়েটা সবসময় সাফল্য থাকে এবং এটা কখনো আমার কাজে লাগে এবং কখন কাজে লাগে না, এটার উপর নির্ভর করে। এখন আমাদের জন্য ইন্টারন্যাশনাল লয়ের যেটা প্রধান, ফিলিস্তিন প্রসঙ্গে আসি। ফিলিস্তিন এটা হলো ইন্টারন্যাশনাল লয়ের একটা ব্যাকগ্রাউন্ড, যে এটা এমনভাবে কলোনিয়াল স্বার্থে করা হয়েছিল। এই যে ভিক্টোরিয়া তো ইন্টারন্যাশনাল লয়ের একজন খুবই প্রমিনেন্ট ফিগার, তখন তারা এই কলোনিয়ালিজমকে ইম্পিরিয়ালিজমকে জাস্টিফাই করার জন্য এই ইন্টারন্যাশনাল লটাকে ইয়ে করছেন। আজও তক পর্যন্ত কিন্তু এইখান থেকে আমরা বেরোতে পারিনি, পৃথিবীকে এখান থেকে বেরোতে পারে না। ফলে কোনো একটা নন স্টেট অ্যাক্টরের যদি আমেরিকা কিংবা ইউরোপ তার পক্ষ না নেয়, তাকে ইন্টারন্যাশনাল লয়ে তার পক্ষে জাস্টিস পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট, আমি বলবো যে প্রায় ইম্পসিবল। যেটা ফিলিস্তিন হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। মানে ফিলিস্তিনের ক্ষেত্রে যেটা মানে অবভিয়াস যে সমস্ত ব্যাপার দেখা যাচ্ছে, সেগুলোকে উল্টা পাল্টা আমাদের কাছে দেখানো হচ্ছে। দেখেন ফিলিস্তিন কেন আরও একটা কারণ ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে আমরা জানি না কী হবে পৃথিবীতে, কিন্তু যদি কোনো একটা নতুন ওয়ার্ল্ড অর্ডারের দিকে পৃথিবী যায়, তাহলে এটার জন্য সবচেয়ে বেশি যারা সাফার করতেছে বা করছে অলরেডি, সেটা হচ্ছে ফিলিস্তিনি। মানে ফলে আমাদের সবারই তাদের প্রতি আছে, মানে একটা কৃতজ্ঞতার জায়গা আছে, যে এই জনগোষ্ঠী নিজের উপর দিয়ে, নিজের জনগোষ্ঠীর উপর দিয়ে যে ঝড়টা যাচ্ছে, সেটার বেনিফিট একসময় পুরো পৃথিবী পেলেও পেতে পারে। যে এই যে ইন্টারন্যাশনাল লয়ের যে লুপ হোলগুলোকে
এবং প্যালেস্টিনিয়ান লয়ার, প্যালেস্টিনিয়ান আইন বিশারদরা এগুলোর যে লুপহোলগুলো দেখাচ্ছে, যে ক্রিটিক করছে, আজকে হয়তো এই ক্রিটিকের, যেহেতু তাদের তো ক্ষমতা নাই, আজকে এই ক্রিটিকের তো কোনো মূল্য নাই, কিন্তু একসময় যেটার কোনো, ফলে আপনার তো তৈরি হয়ে আছে, যুক্তিগুলো তৈরি হয়ে আছে যে একটা নন কলোনিয়াল ইন্টারন্যাশনাল অর্ডার আইন কেমন হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু ফিলিস্তিনিদের বিপুল অবদান আছে। এখন আন্তর্জাতিক আইনে ধরেন আমরা প্রথম আলোচনায় বলছি যে 20 সালে যখন লিগ অফ নেশন হচ্ছে তখন ওরা এবং ম্যান্ডেট সিস্টেম দেওয়া হচ্ছে যে ফ্রান্সের কাছে এই অঞ্চলগুলো, ইংল্যান্ডের কাছে এই অঞ্চলগুলো, বিশেষত মধ্যপ্রাচ্য, যে ইংল্যান্ড এদের ম্যান্ডেট প্রাপ্ত, ফ্রান্স হচ্ছে এদের ম্যান্ডেট প্রাপ্ত। এই সময় ক্যাটাগরি করা হয়েছে এর ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, মানে কলোনাইজ সোসাইটিগুলোতে, যে এরা ক্লাস এতে আছে, এরা ক্লাস বিতে আছে, এরা ক্লাস সিতে আছে। ক্লাস এর এরাই হচ্ছে সবার আগে স্বাধীনতা পাবে, মানে যদি পায়, যখন ওদের হাতে ওদের শাসন ব্যবস্থা ছেড়ে দেওয়ার সময় আসবে তখন হচ্ছে সবার আগে ক্লাস এ পাবে, কারণ ওরা প্রায় আমাদের মতো অনেকগুলো ব্যাপার ওরা রপ্ত করতে পারছে, এটা হচ্ছে অনুমান, মানে আমাদের মতো কারা কদ্দূর হইতে পারছে। এই ক্লাস এতে তো প্যালেস্টাইন ছিল, মানে যারা মধ্যপ্রাচ্যে যারা ক্লাস এতে ছিল তার মধ্যে ফিলিস্তিন ছিল ক্লাস এতে। কিন্তু ফলে ফিলিস্তিনিরা বলছে যে আমরা তো ক্লাস এতে আছি, তাহলে আমাদের শাসনভার ইরাককে তোমরা দিয়ে দিচ্ছ, ইরাকের কাছে, তাহলে আমাদেরটা আমাদের কাছে দিচ্ছ না কেন? এটা 20-এর দশক, 1920-30-এর দিকে এগুলো তো ফিলিস্তিনিরা এই তর্কগুলো করছে। তখন তারা বলছে যে দেখো, তোমরা ইরাকিদের তুলনায় কম এক্সপার্ট কিংবা নিজেদেরকে কম শাসন করতে পারো, ব্যাপারটা এরকম না, মানে তোমাদের যোগ্যতায় ঘাটতি আছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমাদের অন্য কমিটমেন্ট আছে, আমাদের ব্রিটেনের অন্য কমিটমেন্ট আছে। সেটা কি? সেটা হচ্ছে ওই যে বালফোর ডিক্লারেশন। 17 সালে আমরা যেহেতু ন্যাশনাল হোমল্যান্ডের জন্য করছি, সুতরাং আমাদের ওই কমিটমেন্টটা রক্ষা করতে হবে। তখন দেখেন সেই 20-এর দশকেই ফিলিস্তিনিরা অ্যামেজিং তর্ক তুলছে যে একটা কোনো ম্যান্ডেট সিস্টেমের যদি দুইটা প্রমিস থাকে একই সাথে, যে একদিকে আপনাকে ক্লাস এর হাতে ক্ষমতা দিয়ে দিতে হবে এক সময়, আরেকদিকে আপনার অন্য কোনো কমিটমেন্ট আছে, তাহলে তাকে তার ওই অন্য কমিটমেন্টের সাথে কম্প্রোমাইজ করে আসতে হবে। এটা ওই ম্যান্ডেট সিস্টেম, মানে ম্যান্ডেট পাওয়ারটারই হচ্ছে কর্তব্য, এটা আমাদের কর্তব্য না, ঠিক আছে? কিন্তু এইটার ক্ষেত্রে ওরা হচ্ছে মানে বলছে যে প্যালেস্টাইন হলো সুই জেনারিস, মানে আইনের ভাষায় যে আমাদের ভাইজান আছেন যে এরা হলো প্যালেস্টাইন হচ্ছে সুই জেনারিস। সুই জেনারিস মানে হচ্ছে অফ ইটস ওন কাইন্ড, যার সাথে অন্য কোনো পরিস্থিতির তুলনা হবে না, যে ওর সাথে এটা ঘটছে কাজে আমার সাথে এটা ঘটতে হবে, এই তুলনাটা সুই জেনারিসের ক্ষেত্রে করা যাবে না। সুতরাং প্যালেস্টাইন হচ্ছে সুই জেনারিস। কেন এই তর্কটা বোঝাটা ইম্পর্টেন্ট? আমরা যখন এন্ড দ্য অকুপেশন বলি আজকে, যে সারা পৃথিবী জুড়ে আমরা এটা মানে কৌশলগত কারণে সমর্থন করি যে ওকে, যে এন্ড দ্য অকুপেশন কথাটা উঠছে পশ্চিমের কাছে, কিন্তু এই কথা দিয়ে যে ইসরায়েলের খুব একটা সুবিধা করা যাবে না, মানে কারণ ইসরায়েলের যে আইনি প্রস্তুতি সেটাতে এটা অকুপেশন দিয়ে আপনি তাকে ধরতে পারবেন না, মানে তার গাজায় এবং ওয়েস্ট ব্যাঙ্কে তার যে কর্মকাণ্ড, এটাকে আপনি অকুপেশন লয়ের যে ইয়েটা আছে সেখান থেকে, সে কিন্তু এখানে কোনো অকুপাইং ফোর্স না। এটা আমাদের জন্য বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, যে ইসরায়েল বলতে চায়, তার এটা নিয়ে যথেষ্ট পরিমাণ আইনি যুক্তি আছে, যে আমরা ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজায় আমরা অকুপাইং ফোর্স না, আমরা এটা দখল করে রাখিনি। হ্যাঁ, এখন আপনি এটা মানেন কি না মানেন, এটা হলো তার আইনি যুক্তি, এবং ইন্টারন্যাশনাল আইনে মানে অনেক দূর পর্যন্ত সেইটাকে, যতক্ষণ পর্যন্ত এই যুক্তি সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তার এই কথাটাই প্রিভেইল করবে, কারণ সে একটা স্টেট অ্যাক্টর, ঠিক আছে? কেন সে মানে অকুপাইং ফোর্স না কেন, আমরা দেখতে পাচ্ছি সেখানে দখল করে আসে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওই যে ম্যান্ডেট সিস্টেমের সময় ব্রিটেন বলছে যে প্যালেস্টাইন সুই জেনারিস, মানে ইরাককে আমি যেহেতু কলোনিয়াল শক্তি হিসেবে ইরাককে একসময় শাসন করছি, ফিলিস্তিনকে করছি, ইরাকের কাছে ছেড়ে দিছি, ফিলিস্তিনটাকে যে ছাড়ছি না, তার কারণ তো হচ্ছে ফিলিস্তিন সুই জেনারিস, ব্যতিক্রম। এই একই সুই জেনারিসের যুক্তি তো ইসরায়েল দিতেছে, ইসরায়েল যুক্তিটা কিন্তু একই, যে গাজা এবং পশ্চিম তীরে কোনো মানে প্রপার কোনো সভরিন নাই, মানে যার হাতে এই আমি যে সভরিনিটিটা ন্যস্ত করব এরকম কোনো ইয়েই তো নাই, কার কাছে দিব? আপনি বলবেন যে কেন ফিলিস্তিনি জনগণের কাছে দিবেন, তখন ইসরায়েল আপনাকে বলবে যে ওরা তো জুরিডিক, কার কাছে ক্ষমতা দিব? আপনি বাংলাদেশটা বিএনপির কাছে দিবেন জঙ্গিবাদ হয়ে যাওয়ার জন্য? তো ওই যুক্তিটা কাইন্ড অফ কিন্তু এরকম যে আপনি ফিলিস্তিনি জনগণের কাছে ওই ক্ষমতাটা দিতে পারবেন না, কারণ ওরা তো জুরিডিক ও পলিটিক্যাল অর্থে, মানে ওরা কিন্তু বলতেছে না, এটা বোঝাটা ইম্পর্টেন্ট হবে যে এখানে কোনো ফিলিস্তিনি কেউ নাই, এটা একটা ব্যারেন ল্যান্ড, এইটা কিন্তু যুক্তি না। যুক্তি হচ্ছে যে এখানে মানুষ আছে, কিন্তু এরা জুরিডিক ও পলিটিক্যাল অর্থে পিপল হয়ে ওঠে নাই, সুতরাং এরা সভরেন্টিটা নিজের কাছে নেয়ার, মানে নিজেদেরকে সেলফ গভর্ন করার মতো এদের হয় না, এখনও সেই যোগ্যতা নাই। সুতরাং এই ভ্যাকেন্সির মধ্যে, যেহেতু একটা সভরেন্টির ভ্যাকেন্সি আছে, এর মধ্যে আমরা এখানে একটা ডিফেক্ট সভরেন হিসেবে কাজ করতেছি, এই হচ্ছে ইসরায়েলের যুক্তি। তো এইটাকে আপনি
ওই অকুপাইং ইয়ে দিয়ে মানে যেটা প্যালেস্টিনিয়ান লয়ারও দেখাচ্ছে যারা আইন বিশারদ, যে আসলে তো সে আসলে মানে আইনের জায়গা থেকে দেখতে গেলে সে ইয়ে না, মানে অকুপাইং ফোর্স তাকে বলা যায় না। এবং সেটা যেটা আপনার ইসরায়েল করে দেখাচ্ছে যে অকুপাইং শক্তি তো কোনো একটা জায়গার চেহারা বদলাতে পারে না। সভরেন্টির প্রশ্নটা মীমাংসা হওয়ার আগ পর্যন্ত আপনি কোনো একটা নতুন কিছু যুক্ত করা কিংবা আপনার অধিবাসীদেরকে নিয়ে আসা এখানে কিংবা এখানকার অধিবাসীদেরকে বের করে দেয় কোনোটাই আপনি করতে পারবেন না। অকুপাইং ইয়েতে মানে একটা কমপ্লিট স্ট্যাটাস কো আপনাকে রক্ষা করতে হবে। কিন্তু ইসরায়েল তো এখানে সেটেলমেন্টের পর সেটেলমেন্ট করে যাচ্ছে এবং ফিলিস্তিনিদেরকে সমানে বের করে দিচ্ছে। সুতরাং এইটাকে হচ্ছে আপনার যেটা এখনকার ইয়েরা খুব ন্যায্যতই অ্যাপার্থেডের মডেলে বলতে চায় এবং স্যাটেলার কলোনিয়াল ফ্রেমওয়ার্কে বলতে চায়, এটা হচ্ছে মোর প্রপার ফ্রেমওয়ার্ক। আইনি দিক থেকেও ওই অকুপাইং জায়গা থেকে অকুপাইং দিয়ে ইসরায়েলকে সুবিধা করা যাবে না, কারণ 67 সালে এই প্রশ্ন সমাধান করে ফেলছে যে এইটা আমরা আসলে এখানে অকুপাইং ফোর্স না, আমরা হচ্ছে এখানে। তো এই সভরেন্টির এই তর্কটা যদি আমরা না বুঝি যে সভরেন কে, সভরেন হচ্ছে যেটা পরে আমরা এখন যে জরুরি অবস্থার যে তত্ত্ব সেখানে বলা হয় না যে সভরেন হচ্ছে যে এক্সেপশন করতে পারে। এটা কার্ল স্মিথ সাহেব খুব বিখ্যাতভাবে বলছেন যে সেই সার্বভৌম, যে আমরা এখানে কে সার্বভৌম, এই যে আমরা এখানে বসে আছি আমরা সবাই সমান, তাহলে তো সার্বভৌমত্ব কথার কোনো অর্থ থাকে না যদি সবাই সমান হই। সার্বভৌম সেই যে একটা ব্যতিক্রম কিছু করতে পারবে, এটা তার আইনগত অধিকার আছে বা ক্ষমতা আছে, সে এমন একটা কিছু করতে পারবে যেটা অন্য কেউ করতে পারবে না। দ্যাট মেক্স হিম সভরেন। হ্যাঁ, এখন এই কথাটা কিন্তু ওরা আসছে আরও আগের, মানে কথাটা ওরা পরে 20 শতকে পলিশ করে বলছে যে যে ব্যতিক্রম করতে পারে সেই সভরেন। অরিজিনালি কথাটা কিন্তু ছিল যে যুদ্ধ বাধাইতে পারে, যার যুদ্ধ বাঁধানোর ক্ষমতা, সবার যুদ্ধ বাঁধানোর ক্ষমতা নেই, বাংলাদেশের যুদ্ধ বাঁধানোর ক্ষমতা নেই, ফিলিস্তিনিরা যুদ্ধ বাঁধাতে পারবে না কারণ তারা টেরোরিজম হবে, কিন্তু আমেরিকা পারবে যুদ্ধ করতে, ফ্রান্স পারবে, ইংল্যান্ড পারবে, মানে যারা এই যে সিকিউরিটি কাউন্সিলে 5টা দেশ বসে আছে, এই 5টা দেশ হচ্ছে সবচেয়ে বেশি যুদ্ধবাজ দেশ, কিন্তু এরাই সিকিউরিটি কাউন্সিল, এবং এরা যদি একটা যে কোনো ভেটো দেয় তাহলে আপনার আর আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর মানে 73 সালের পর থেকে 53টা ভেটো দিচ্ছে সিকিউরিটি কাউন্সিলে, যেগুলো ইসরায়েল প্রসঙ্গে কোনো না কোনো প্রস্তাব আনা হচ্ছিল। হ্যাঁ, সেগুলোতে আমেরিকা ভেটো দেয়, একটা দেশ ভেটো দিলেই আপনার আর মানে পার্মানেন্ট যে কোনো একটা দেশ যদি ভেটো দেয় তাহলেই আপনার আর ওইটা কিছু করা যাবে না। এরকম ভেটো আমেরিকা 53টা দিচ্ছে। এখন দেখেন কীভাবে আন্তর্জাতিক আইন ইসরায়েলকে সাপোর্ট করে। হ্যাঁ, মানে এটা যে আন্তর্জাতিক আইন শয়তান এই কারণে না, ওই যে তার ওই কলোনিয়াল কনস্ট্রাকশন, এই কারণে এটা অটোমেটিক্যালি এই সুবিধাটা ইসরায়েল পায়। দুইটা খুব ইম্পর্ট্যান্ট আইনের কথা আমি বলি এক্ষেত্রে, মানে রিজলিউশনের কথা বলি, যে যেটা ইসরায়েল প্রসঙ্গে এখন পর্যন্ত সিকিউরিটি কাউন্সিলের সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা রিজলিউশন। এখনও কিন্তু দুনিয়ার যে স্পেন কিংবা অন্যান্য দেশ যে দুই রাষ্ট্রের কথা বলে এই রেজলিউশনের উপর ভিত্তি করেই বলে। কারণ এই রেজলিউশনের ক্ষেত্রে ইসরায়েল কী করছে সেটা আমরা দেখতে পেলি, বাকিটা পরিষ্কার হবে। 242 রেজলিউশন 242, যেটা 67 যুদ্ধের পরে ইয়ে করছে সিকিউরিটি কাউন্সিল। 242-তে বলছিল যে 67 আগে যে ল্যান্ডটা আছে ফিলিস্তিনের যে অংশটা ইসরায়েল হয়েছে ওইটা পর্যন্ত আমরা মানি তুমি ইসরায়েল, আর বাকি অংশ তুমি ইসরায়েল না, মানে পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেম এগুলো ইসরায়েল নয়, এখানে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হবে, এবং এখানে তুমি এখান থেকে তোমার যে সেটেলমেন্ট সেগুলো হটায় নিয়ে আসো। এটা হচ্ছে 242 রেজলিউশন। তো এটা আজকে পর্যন্ত মানে নেই, ইসরায়েল মানে নেই, কারণ ওই যে তার যুক্তি আছে। আমাকে একটু পড়া দেন, অন্য কাউকে দেন। আর আরেকটা উল্লেখযোগ্য হচ্ছে আপনার 2016 সালে, এটা হলো 2334 রেজলিউশন, এই সিকিউরিটি কাউন্সিল 2016। এবং এটা কেন ইম্পর্টেন্ট, 2016 সালে আমেরিকা আপনার ভেটো দেয় নাই, সে ভোট দেয় নাই পক্ষে, অ্যাবস্টেইন ছিল, মানে সে ভোটদানের বিরুদ্ধে থাকার সুযোগ আছে, কিন্তু ভেটো দিলে আপনার ওটা কার্যকর হবে না, কিন্তু ভেটো না দিলেই হচ্ছে। তো এই 2334-এও কিন্তু আবারও ওই 242-কে রিকল করা হয়েছে যে আপনি এই প্রত্যেকটা সেটেলমেন্ট ইলিগেল এই ইয়েতে গাজায়, এবং গাজায় তো না মানে পশ্চিম তীরে, এবং এখান থেকে আমেরিকাকে সরে আসতে হবে, ইসরায়েলকে সরে আসতে হবে। এটা হচ্ছে এই 2334-কে এখনও পর্যন্ত ইসরায়েল মানে না, এবং মানার কোনো মানে দ্রুততম সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে সে তো মানে তার পেছনে তো আমেরিকা আছে, এবং যতক্ষণ পর্যন্ত আমেরিকা আছে, সিকিউরিটি কাউন্সিলের এই ফরমেশন আছে, ততক্ষণ পর্যন্ত তাকে কোনো একটা জিনিসে বাধ্য করা এটা খুব কঠিন হবে। আপনি মানে ইসরায়েল আসলে সিকিউরিটি কাউন্সিল বা ইউএনকে পাত্তাই দেয় না, ট্রাস্ট মি, পাত্তাই দেয় না। ও শুধু পাত্তা দেয় হচ্ছে আমেরিকাকে। কেন? কারণ আমেরিকা হচ্ছে $3.8 বিলিয়ন এভরি ইয়ার দিচ্ছে, এবং এটা আমেরিকার আইন। আপনি ইসরায়েলকে প্রত্যেক বছর $3.8 বিলিয়ন দিতে হবে
এটা হচ্ছে আমেরিকার আইন। আর এই যে যুদ্ধের এইবার গাজার ইয়ের পরে তো আরও $14 বিলিয়ন এক্সট্রা দিছেই, ফলে এইগুলো দিয়েই যাচ্ছে এবং এগুলো হচ্ছে আন্তর্জাতিক আইনকে মানে থোড়াই কেয়ার করে। কারণ আন্তর্জাতিক আইনে আপনি ততদূর পর্যন্ত আপনাকে ধরা যাবে যদি আপনি আমেরিকা কিংবা এর অ্যালাই হন, যতটুকু পর্যন্ত আপনি কনসেন্ট করছেন। মানে যেমন আইসিসি তো ইসরায়েল মেম্বার না, সে সাইন করে না, আবার আমেরিকাও এটার সিগনেটরিজ না। ফলে এটা আন্তর্জাতিক আইন এইভাবে কাজ করে, যেটা তো ইমপ্লিমেন্ট করার মানে গ্লোবাল কোনো এমন কোনো শক্তি নাই। হ্যাঁ, খুবই রেস্ট্রিক্টেড কিছু কেসে সিকিউরিটি কাউন্সিল স্যাংশনের মতো ঘটনা দিতে পারে। আদারওয়াইজ আপনার মানে আমি একটা জিনিস বললাম যেটা হওয়া উচিত, সিকিউরিটি কাউন্সিল হিসেবে এটা বললাম এবং এটা হয়ে যাবে, এরকম কোনো মানে মেকানিজম এখনকার যে বিদ্যমান আন্তর্জাতিক আইন সেটার মধ্যে নাই। এখন আসেন ধরেন আমি লাস্ট যেটা বলে আমরা পরে সবাই আলাপ করি, এটা হলো জেনোসাইড দিয়ে। এটা একটা খুব আপনার পরে নিব না, অসুবিধা নেই। জেনোসাইড একটা খুব বাজওয়ার্ড। মানে দেখেন আইসিজেতে মামলা চলতেছে, তাই না? আইসিজেতে প্রধান তর্কটা কি সাউথ আফ্রিকার, মানে আমি সাউথ আফ্রিকায় দোষ দিচ্ছি না, কিন্তু ওর এটা ছাড়া উপায় নেই। সাউথ আফ্রিকার প্রধান তর্ক হচ্ছে ইসরায়েল এখানে জেনোসাইড করছে, কারণ মানে ইসরায়েলের ইন্টেন্ট আছে, নিয়ত। আপনি এই যে এখানে ইনভেশন চালাচ্ছেন, এখানে একটা কোনো আগ্রাসন চালাচ্ছেন, এর পেছনে আপনার কি কোনো সেলফ ডিফেন্স কিংবা সিকিউরিটির পারপাস যদি থাকে তাহলে অসুবিধা নেই ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী, বিকজ সেলফ ডিফেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু যদি আপনি শুধুমাত্র কোনো উদ্দেশ্য ছাড়া জেনোসাইডের কারণে মানুষ মারার জন্য মানুষ মারেন, তাহলে সেটা জেনোসাইড হবে। স্পেশালি আপনার টেরিটরির মধ্যে যদি কোনো রেসিয়াল কিংবা রিলিজিয়াস মাইনরিটিকে আপনি আলাদা করে টার্গেট করে মারেন, তাহলে হচ্ছে আপনার সেটা জেনোসাইড হবে। দেখেন প্রবলেমটা কোথায়, মানে জেনোসাইডের এই আমাদের দেশে আমাদের দেখেন আমরা 71-এ আমরা আন্তর্জাতিকভাবে এটা আদায় করতে পারছি যে আমাদের দেশে জেনোসাইড করছে? নো। আমরা আমাদের দেশে অনেক পলিটিক্স করছি এটা নিয়ে, এখনও পর্যন্ত আমরা করছি। 30 লক্ষ না 25 লক্ষ, ইট ডাজন্ট ম্যাটার। জেনোসাইডে 2 জন মরলো না 30 লক্ষ মরলো, কিচ্ছু যায় আসে না। হামাস যে 1200 লোক মারছে এটা জেনোসাইড হইতে পারে, কিন্তু হামাসের মানে গাজার যে 35,000 লোক মারা যাচ্ছে এটা জেনোসাইড নাও হইতে পারে। সংখ্যা ইম্পর্টেন্ট না জেনোসাইডে। ফলে আমাদের এখানে যারা 30 লক্ষ কিনে এটা প্রমাণের জন্য মুন্ডুপাত করছে, এটা মিনিংলেস। হ্যাঁ, সেটাই বলতেছি যে জেনোসাইড আপনি এটা খেয়াল করবেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা জিতছে, যে বিজয়ী শক্তি, তারা ঠিক করছে হোয়াট ইজ জেনোসাইড। এবং সেখানে একটা স্পেসিফিক উদাহরণ তাদের ছিল হচ্ছে আপনার হলোকাস্ট। দেখেন যখনই জেনোসাইডের তর্ক আসে তখন ওই যে গ্যাস চেম্বার, ওই পিকচারগুলো আমাদের সামনে আসে। হ্যাঁ, মানে আমরা ওর সাথে মেলানোর চেষ্টা করি যে হলোকাস্ট অ্যান্ড হলোকাস্ট তো একটা জেনোসাইডকে বলাই হয় হচ্ছে আপনার মানে ক্রাইম অফ অল ক্রাইমস, সমস্ত অপরাধের মধ্যে যেটা আপনার মানে একটা খুবই এক্সক্লুসিভ এবং মানে গর্হিত অপরাধ, যেটা কিনা বিশ্ববিবেককে নাড়া দিয়ে ফেলছে। জেনোসাইড বিশেষজ্ঞরা আমি খুব ক্লোজলি যতটুকু সম্ভব ফলো করার চেষ্টা করলাম যে গাজার এই ঘটনার পরে জেনোসাইড বিশেষজ্ঞদের তর্কটা কী। ধরেন ইসরায়েলের ইন্টারেস্টিং যে ইসরায়েলের মধ্যে যে জেনোসাইড অনেকে আছে, অনেক খুবই গুরুত্বপূর্ণ সব মানে জেনোসাইড বিশেষজ্ঞরা আছে, তারা যেটা বলতেছে, যাদের মধ্যে যারা মানছে গাজা ইসরায়েল জেনোসাইড করছে, তারা বলছে যে ইয়েস ইট ইজ জেনোসাইড, কারণ এটা একটা মিনি হলোকস্টের মতো হচ্ছে। দেখেন ওই হলোকাস্ট হইতে হবে, হলোকাস্টের সাথে তুলনা করতে হবে। হলোকাস্টের সাথে যদি আপনি তুলনা না দেখাইতে পারেন তাহলে জেনোসাইড প্রমাণ করা খুবই শক্ত। অন দ্য আদার হ্যান্ড যারা জেনোসাইড ডিসিপ্লিনারি লোক কিন্তু ডিসিপ্লিনারি বাউন্ডারির মধ্যে অতটা থাকতে চায় না, একটু রেডিকাল, যেমন আমি আপনারা ফলো করতে পারেন এক্সট্রাঅর্ডিনারি লোক, ওনার নাম হচ্ছে ডার্ক মোজেস, খুবই গুরুত্বপূর্ণ জেনোসাইড বিশেষজ্ঞ। উনি বলতেছেন যে মানে হলোকাস্টের মতো কিছু না হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিবেক নাড়া দিবে না, জেনোসাইড আপনাকে এটাই বলতেছে। অর্থাৎ অন্যান্য যে সমস্ত ওয়ার ক্রাইম কিংবা মানবতা বিরোধী অপরাধ আছে এটা কিন্তু আপনি জেনোসাইড দিয়ে ইয়ে করতে পারবেন না। ফলে পাকিস্তান এখানে জেনোসাইড করছে, এটা পাকিস্তান খুব সহজেই বলছে যে আমরা আসলে মানে এখানে কোনো জেনোসাইড করিনি। সর্বোচ্চ বাংলাদেশ যেটা প্রমাণ করতে পারবে কারেন্ট প্যারাডাইমে যে এখানে একটা ওয়ার ক্রাইম হয়েছে, জেনোসাইড প্রমাণ করা বাংলাদেশের জন্য মানে প্রায় নেক্সট ইম্পসিবল। অনেকগুলো কারণ, একটা জেনোসাইডের সংজ্ঞার মধ্যে একটা ব্যাপার, দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশের যে এজেন্সি ওয়ার্ল্ডে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার তো কোনো কাজই নেই, বাংলাদেশের কোনো কাজ আছে এই বিষয়ে? নিজেদের সাথে আহাজারি মার্কা পলিটিক্স করা ছাড়া আমরা আন্তর্জাতিক লেভেলে এটা একটা কোনো যুক্তি তো দিতে পারি না যে এই কারণে এটা জেনোসাইড। ঠিক আছে, আমাদের দেশে যারা জেনোসাইড বাংলাদেশের সাপেক্ষে এটাকে প্রমাণ করার চেষ্টা করছে জেনোসাইড, তারা কিন্তু দেখানোর চেষ্টা করছে ওই যে এগেইন আপনি ওই ট্র্যাপে পড়ছেন যে এটা হলোকাস্টের মতো হয়েছে একটা ঘটনা, পোড়ামাটি নীতি এইসব বলে টলে দেখানোর চেষ্টা করেছে যে ইট ইজ সামথিং লাইক হলোকাস্ট। এই যুক্তিটা এখনকার জেনোসাইড বিশেষজ্ঞরা বলছে যে এটা কাউন্টার প্রোডাক্টিভ।
যে আপনাকে প্রথমত প্রশ্ন করতে হবে একটা যে জেনোসাইডই হইতে হবে কেন? আপনি একটা বম্বিং করলেন, এটা 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 কোনো ব্যাপার না। কিংবা জেনোসাইডকে কেন হলোকাস্টের মতোই হইতে হবে? এগুলো দুইটা খুব গুরুত্বপূর্ণ কথা, মানে যেটা এখনকার জেনোসাইড স্কলাররাই বলছেন। যে এক হচ্ছে যে আপনি বম্বিং করতেছেন, দেখেন ইসরায়েল বম্বিং আফটার বম্বিং করে যাচ্ছে। এর আগে 2006 সালে সে লেবাননে বম্বিং করে গেছে, আর এখনকার যুদ্ধ মানেই কিন্তু মানে এরিয়াল বম্বিং। তার কারণ হচ্ছে আপনাকে আপনার গ্রাউন্ড ইনভেশন এখন আর এত ইয়ে না, মানে প্রোডাক্টিভ না। তার কারণ হচ্ছে আপনাকে আপনার লস মিনিমাইজ করতে হবে। গ্রাউন্ড ইনভেশনে তো নিজের ক্ষয়ক্ষতির ইয়ে থাকে। আপনারা জানেন যে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা যে সৈন্যরা যে লাস্ট যে ফেরত আসতেছে আমেরিকায়, এটা ম্যাসিভলি স্পার্ক করছিল আমেরিকার ইয়ের মধ্যে। ফলে এরপর থেকে হচ্ছে আপনার পুরো যুদ্ধটাই চলে গেছে হচ্ছে ইয়ের মধ্যে, এরিয়াল বম্বিং, মানে আকাশ থেকে আপনি বম্বিং করবেন। আর এখন তো ইসরায়েলের কাছে এমন প্রযুক্তি আছে, আমি একটা ভিডিও দেখলাম আল জাজিরারই মনে হয়, এরকম ওই যে ঝিনুক পোকার মতো ছোট্ট পোকা এরকম করে টেন্টের সামনে উঠছে, যাকে টার্গেট করা হয়। কারণ ফেসিয়াল আপনারা জানেন যে স্ক্যান করার সমস্ত সিস্টেম আছে, মানে এগুলা পুরা ওটা তো সিসিটিভিতে ছেয়ে গেছে। ফলে যাকে মারার দরকার, দ্যার ইজ নো কোলাটেরাল ড্যামেজ। যাকে যে মরছে বুঝতে হবে যে তাকেই মারতে চাইছে, কারণ তার কাছে ওই প্রযুক্তি সমস্তটাই। আপনি এরকম ঘটনা আছে যে চেকপোস্ট পার হয়ে যাচ্ছে কোনো একজন ফিলিস্তিনি, তাকে ইসরায়েলি সৈন্য নাম ধরে ডেকে বলছে তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তো ও তো অবাক যে আমার নাম জানে কীভাবে, কারণ ওই যে ফেসিয়াল রেকগনিশনের মধ্যে প্রত্যেককে কিন্তু সেইভাবে রেকগনাইজ করতে পারে। আর ইসরায়েলের কাছে তো আপনার এই ধরনের প্রযুক্তির অভাব নেই, ইসরায়েল এগুলোর মানে ইনভেন্ট করে এই সমস্ত প্রযুক্তি। তো জেনোসাইডের মধ্যে এই সমস্যাটা আছে যে আপনার অন্যান্য ওয়ার ক্রাইমকে চাইলে এটা মানে ইয়ে করতে পারে। মানে আপনি যখন জেনোসাইডের তর্কে থাকেন তখন অন্য অনেকগুলা ওয়ার ক্রাইম, লো লেভেল ভায়োলেন্স, এগুলা জাস্ট চোখের সামনে দিয়ে চলে যায়, মানে এগুলোতে আর কেউ তাকানোর সময় পায় না। ফলে এখনকার যে কথা, জানি না শেষ পর্যন্ত এই তর্কটা কোথায় গিয়ে ঠেকবে, কিন্তু হাইলি ইন্টারেস্টিং এই তর্কটা যে জেনোসাইড প্রমাণ করাটা জরুরি কিনা, জেনোসাইডই হইতে হবে কেন? যদি হইতেই হয় তাহলে আপনি জেনোসাইডের সংজ্ঞা, কারণ আপনি জানেন যে জেনোসাইডের সংজ্ঞাটা যিনি বানাইছিলেন উনি একজন ইহুদি ভদ্রলোক এবং হলোকস্ট সার্ভাইভার লেমকিন সাহেব, হ্যাঁ। ফলে উনার তো ছিলই হচ্ছে আপনার ওই একটা পার্টিকুলার ট্রমার ব্যাপার না, মানে একটা পার্টিকুলার এক্সপেরিয়েন্স তাকে মানে মুভ করছে। কিন্তু পরবর্তীতে সমস্ত স্টেট, বিশেষত এই যারা সিকিউরিটি কাউন্সিলে যাচ্ছে যে শক্তিশালী স্টেটগুলো, ওরা এটাতে অ্যাগ্রি করছে, কারণ ওরা তো যুদ্ধটা পছন্দ করে, ওরা দে ওয়ান্ট ওয়ার, ওরা তো যুদ্ধ বন্ধ করতে চায় না। তাহলে জেনোসাইডের মধ্যে যদি যুদ্ধকে অন্তর্ভুক্ত করে তাহলে তো ওদের যুদ্ধই শেষ হয়ে যাবে, ওরা যুদ্ধ করবে কীভাবে? সুতরাং ওরা জেনোসাইডের ওই সংজ্ঞাটা পছন্দ করছে যে এটাই থাক, কারণ এটা খুব মানে হাইলি ঘটবে, মানে এটা ঘটবে, হার্ডলি ঘটবে, এটা ঘটবে এমন কোনো নিশ্চয়তা নাই। আমরা এদিকে সমানে ওয়ার চালা দিতে পারবো, ইনভেশন চালাতে পারবো, সেলফ ডিফেন্সের নামে অ্যাটাক করতে পারবো, এগুলা চালানো সম্ভব হবে এই জেনোসাইড প্যারাডাইমের মধ্যে। তো এই মানে ধরেন এই যে হিউম্যান রাইটস কথাটা যখন আমরা মাথায় আসে তখন কী মাথায় আসে? যে কোনো মানুষের যদি মানবাধিকার ক্ষুণ্ণ করা হয়, দ্যাটস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। কিন্তু হিউম্যান রাইটসের যে ডিসকোর্স, এটা কিন্তু এত সহজ না। অন্তত আমেরিকা যখন বলে যে অমুক জায়গায় হিউম্যান রাইটস, কারণ পৃথিবীর বেশিরভাগ অত্যাচারী সরকারকে আমেরিকা শেল্টার দিচ্ছে থ্রু আউট ইটস হিস্ট্রি। আবার তার প্রয়োজনে গণতান্ত্রিক সরকারকে সে উৎখাত করছে, ঠিক আছে? ফলে সে যখন বলে যে আমার হিউম্যান রাইটস, ওখানে হিউম্যান রাইটস নাই, এইটা তার সিম্পলি হচ্ছে তার ওখানে ইন্টারভেন করার একটা যুক্তি ছাড়া। ফলে যেটা ক্ষতি হয়েছে, হিউম্যান রাইটস তো আর ইয়ে বিষয় না যে হিউম্যান রাইটস ইজ বোগাস, এরকম তো না। হিউম্যান রাইটস রিয়েলি ম্যাটার, কিন্তু আমেরিকার এই যে জিওপলিটিক্যাল টুল হিসেবে হিউম্যান রাইটসের ব্যবহার করা, এটা হচ্ছে একটা বড় ক্ষতি করছে। যে হিউম্যান রাইটস কথাটার কোনো অর্থ নাই। যেমন শেখ হাসিনা বলতে পারেন যে আমেরিকাও হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, শেখ হাসিনা এটা বলছে যখন স্যাংশন দিচ্ছে আপনার এখানে, তখন বলছে যে আমেরিকাতে অহরহ, এবং যেটা সত্যি, শেখ হাসিনা বলছে বলে কথাটা মিথ্যা না, কথাটা তো সত্যি। আমেরিকাতে হিউম্যান রাইটস ভায়োলেশনের অভাব নাই, কিন্তু ওগুলো হিউম্যান রাইটস ডিসকোর্সের মধ্যে পড়বেই না, কারণ সে তো আসলে হিউম্যান রাইটস ডিসকোর্সটাকে ব্যবহার করছে হচ্ছে আপনার এই যে তার যে ওয়ার্ল্ড অর্ডার রিশেপ করা, যে আপনার কাছে দুইটা, এখানে কথাটা হচ্ছে ও যেভাবে দেখে এটা হলে একটা স্পেসের মধ্যে আমরা আছি, যেই স্পেসে একটা পক্ষ শান্তির আর একটা পক্ষ হচ্ছে অশান্তি চাচ্ছে। সুতরাং তুমি আইদার এক্সিস অফ গুড অর এক্সিস অফ ইভল, হয় তুমি অশুভ শক্তি মানে এর মধ্যে আসো, যেটা এখনকার অশুভ শক্তির তিন নেতা হচ্ছে তার কাছে রাশিয়া, চীন এবং ইরান, আর বাকি তাকে যারা অন্যান্য যে সমস্ত গ্রুপ টুপ আছে, আর বাকি যারা তার সাথে আছে, আমেরিকার সাথে আছে, তারা হচ্ছে মানে সৌদি আরব যতক্ষণ পর্যন্ত আমেরিকার পক্ষে আছে, সৌদি আরব কখনোই হিউম্যান রাইটস ভায়োলেশন করবে না। জামাল খাশোগির যে একজন বিখ্যাত সাংবাদিককে মারলো, এবং এটা প্রায় প্রমাণিত যেটা সৌদি আরব মানে সৌদির এই ইয়ের অর্ডারে ঘটছে, কিছু হয়নি এটা নিয়ে। ওই যে ইসরায়েল আল জাজিরার এক সাংবাদিক মহিলাকে, শিরিন আবুদেল না কি জানো, আমেরিকান নাগরিক, কিন্তু
কিন্তু কিছুই ঘটে না। মানে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার জন্য লাগবে ব্যবহার করবেন এবং তারপর লাগবে না। এখন এইটা করে আমেরিকা যখন নিজেই কাজগুলো করে, যেমন মধ্যপ্রাচ্যে সে বিভিন্ন জায়গায় সিরিয়ায়, লিবিয়ায়, আফগানিস্তানে, ইরাকে যে কাজগুলো করছে, এরপরে তারা ইসরায়েলকে আটকানোর কোনো, এবং এখনকার অনেকে বলতেছে যে ইসরায়েল লবি, যেটার কথা রুমেল ভাই বললেন, এই ইসরায়েল লবি হচ্ছে আমেরিকাকে মধ্যপ্রাচ্যের এই জিনিসগুলোকে, কারণ মধ্যপ্রাচ্যে যে রিশেপ করা, এটা আসলে মূলত ইসরায়েলের জন্য দরকার। সে ইরাককে এবং ইরানকে, ইরাকের এই যে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, এগুলো তো আমরা জানি যেগুলো অ্যাবসলুটলি বোগাস কথাবার্তা। সে আসলে 90s পরেই ইরাক এবং ইরানকে ঠিক করে ফেলছে। এই যে নিওকন, মানে যাদেরকে আমেরিকার ইয়ের মধ্যে নিওকন বলা হয়, আর এইদিকে ইসরায়েল লবি, এই দুইটা মিলে ঠিক করে ফেলছে যে ইরাক এবং ইরানকে সাইজ করতে হবে। ইরাক কিন্তু কোনো থ্রেট না, কখনোই কোনো থ্রেট ছিল না, কিন্তু ইরাককে তারা ওয়েপন্স, এবং এই সাদ্দাম হোসেনকে একটা সময় তারা কিন্তু মানে ইয়ে করছে, পেট্রোনাইজ করছে। আর ওদের ঘোষিত ইয়ের মধ্যে তো মানে জেরুজালেম বলতে, সরি ইসরায়েল বলতে ওরা কিন্তু ইরাক বলতে, সিরিয়া একদম, মানে এই যে ইয়ের ওরা ইসরায়েল বলতে কিন্তু শুধু এখন যে ভূখণ্ড আছে এটা না, ওরা একদম সেই ইরাক সিরিয়া পর্যন্ত মনে করে যেটা আমাদের পুরাটাই এর মধ্যে পুরা যেটা গ্রেটার এখন যেটা আছে দেখতে পাচ্ছেন, মানে হিস্টোরিক যে প্যালেস্টাইনটা, এটা হচ্ছে গ্রেটার ইসরায়েল। কিন্তু ওরা আসলে বিশ্বাস করে হচ্ছে যেটা ল্যান্ড অফ ইসরায়েল, ওদের আলটিমেট যেটা হচ্ছে ল্যান্ড অফ ইসরায়েল, সেটা কিন্তু এই যে ইরাক সহ মিশরের কিছু অংশ, সিনাই সহ একটা বিস্তীর্ণ জায়গা থেকে এটা। এবং এইটার জন্য হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের যে সমস্ত গাদ্দাফির মতো যারা স্বৈরাচারী, ঠিক আছে, কিন্তু যারা একটা স্বাধীন নিয়ে আসে, একটু ঘাউরা টাইপের, সাদ্দাম যারা একটু ঘাউরা টাইপের, আনপ্রেডিক্টেবল, এদেরকে রাখা যাবে না। মানে গাওরাটা বলা যায় ন্যাশনালিস্ট টাইপ। একটু ন্যাশনালিস্ট, মানে আমি একটু ইনফর্মালি বললাম যে একটু যারা ন্যাশনালিস্ট, যে কোনো সময়ে মানে আমেরিকাকে পাত্তা দিবে না, এবং দেয় না এই গাদ্দাফিরা, এবং যারা এই যে ডলারের একসময় এটা করছে, রাইট, এক্স্যাক্টলি। এখন এদেরকে রাখা যাবে না, কারণ এইখানে আমার একমাত্র লোকাল হেজিমন হবে হচ্ছে ইসরায়েল এবং ইরানের পেছনে টার্গেট। ধরেন এখনও আমি যে তর্কগুলো দেখলাম, আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব অকাজের তর্ক বাংলাদেশে, যে মাশা আমিনিকে কি আমরা ভুলে গেছি? আমরা কি কেউ ভুলে গেছি মাশা আমিনিকে? আমরা তো কেউ ভুলি নাই। কিন্তু যখন ইরানকে টার্গেট করে ইসরায়েল এবং আমেরিকা, তখন যখন আপনি এই কথাগুলো আনেন, ওইটা কিন্তু আসলে আপনি না চাইলেও ওই এটাকে সমর্থন করে। মানে কারণ আপনার ঠিক আছে, ইরানের ভেতরে অনেক সমস্যা আছে, ওই ডোন্ট, মানে আমরা এটা অস্বীকার করি না, কিন্তু যখন সে অফেন্সিভ না, নিজে ডিফেন্সিভ, এবং আমেরিকা এবং ইসরায়েল অফেন্সিভ, তখন আসলে আমাদেরকে খুব পলিটিক্যাল হওয়া মানে তো কাণ্ডজ্ঞানটা ব্যবহার করা এবং আলাদা আলাদা করতে পারা, যে কখন হচ্ছে ইরানের ভেতরে যখন আন্দোলন চলছে আমরা কিন্তু সমর্থন করছি, যে আপনি হিজাব পরবেন না একটা মেয়ে, তাই বলে তাকে আপনি মেরে ফেলবেন, এটা তো হইতে পারে না একটা সভ্য দেশে। কিন্তু আবার যখন আমেরিকা এবং ইসরায়েল এটাকে তার ইম্পেরিয়াল টুল বানাবে, তখন তো আপনি এটাকে এগুলোকে হ্যাঁ না, কারণ আমাদের প্যারাডাইমটা তো ওয়েস্টার্ন প্যারাডাইম, আমরা এটা আলাদা করতে পারি না, ঠিক আছে, যে দুটোকে আপনার কমপ্লিটলি আলাদা করে দেখতে হবে। যে মাশা আমিনিকে যেটা করছে, এটা তো ইরানের মানুষই এটার বিরুদ্ধে দাঁড়াবে, যেটা যে পলিটিক্যাল স্পিরিচুয়ালিটির যে কথাটা ফুকো বলছিল 1979 সালে ইরানের ক্ষেত্রে, যে একটা যেটা ফরাদ ভাই এটা খুব একটা সুন্দর, আমি খুব ঘুরায় পেঁচায় বোঝানোর চেষ্টা করতাম কয়েকদিন, যে হোয়াট ইজ পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি। পরে দেখলাম যে আমাদের ফরাদ ভাই এটা বলছে যে এক্সিস্টিং ব্যবস্থার মধ্যে আপনি আসেন, এটা থেকে বের হওয়ার চেষ্টাটাই হলো পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি। তো এইটা তো এই সব তারা 1979 এটা দেখাইছে, ওই একই পলিটিক্যাল স্পিরিচুয়ালিটির বলেই তারা ইরানকে ঠিক করবে, ইরানের জনগণ। কিন্তু আপনি তো আমেরিকাকে কিংবা ইসরায়েলকে এখানে, মানে আমেরিকার মানে ইরানকে ইয়ে করার ক্ষেত্রে এখন যে সন্দেহগুলো করা হচ্ছে আর কি, যে এই যে প্রেসিডেন্টের যে ক্র্যাশ, মানে হেলিকপ্টার ক্র্যাশ, এইটা মানে নিছক অ্যাক্সিডেন্ট না, মানে না হইতে পারে। এখন পর্যন্ত কনস্পিরেসি থিওরি মনে হবে, কিন্তু আমরা জানি না কী হবে। ইরান কিন্তু খুবই সাইলেন্ট এবং প্রায় স্তব্ধ হয়ে আছে। কি বলছে? হ্যাঁ, না অফিসিয়ালি সেটা বলবে। শোনেন, ইরানকে বারবার উস্কানি দেওয়া হয়েছে 90s পর থেকে। ইরান কখনোই কিন্তু এই যে আপনি ভাবতে পারেন যে সিরিয়ার মধ্যে ওর কনসুলেটের মধ্যে আপনি বোমা হামলা করছেন, কনসুলেট কিন্তু ইরানের ল্যান্ড। এইটা যদি বাংলাদেশের মধ্যে আমেরিকান এম্বাসি হয়, তাহলে এটা আমেরিকার ল্যান্ড, আপনি সেখানে বোমা হামলা করছেন। সো মানে এবং ওদের খুব গুরুত্বপূর্ণ কয়েকজন সামরিক কর্মকর্তাকে মারছে, ঠিক আছে। আর এরপরেও যে ইরান খুবই শান্ত বা সিমিংলি মনে হচ্ছে যে এটা হচ্ছে সে খুব বুদ্ধিমানের মতো কাজ করতেছে। কেন? কারণ নিউক্লিয়ার ওয়ার, ইন্টারন্যাশনাল লতে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করা কোনো বাধা নাই। মানে এক্সট্রিম কেসে আপনার যদি লাগে সেলফ ডিফেন্সের ক্ষেত্রে, তাহলে হচ্ছে আপনি নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করতে পারবেন। এবং নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করার এটাই হচ্ছে স্টেট অ্যান্ড স্টেট, মানে একটা স্টেট আর একটা স্টেটের ক্ষেত্রে এটা হবে। ইরান এখানে যেটা খুবই আমি বলবো যে
মানে খুব ম্যাচিউরিটি পরিচয় দিচ্ছে, সে ইসরায়েলের বিরুদ্ধে যাদেরকে ইনভলভ করছে সবগুলো নন স্টেট অ্যাক্টর। নিউক্লিয়ার ওয়েপন দিয়ে নন স্টেট অ্যাক্টরকে ডিল করা যায় না। হিজবুল্লাহ, হামাস, তারপর হচ্ছে আপনার হুতি, এদেরকে আপনি নিউক্লিয়ার ওয়েপন দিয়ে ডিল করতে পারবেন না। কিন্তু ইসরায়েল যে বারবার খোঁচাচ্ছে ইরানকে, কারণ সে হচ্ছে আসলে একটা নিউক্লিয়ার ওয়ার বাঁধাইতে চায়। এদিকে ইরান তো নিউক্লিয়ার প্রোগ্রামিং মধ্যে আছে, হ্যাঁ। এইখানে ইরান আমি বলবো যে আমি জানি না শেষ পর্যন্ত এটা কদ্দূর কী পারা যাবে, কারণ পুরা মিডল ইস্ট তো ম্যানেজ করে ফেলছে। সৌদি আরবও ম্যানেজ হয়ে যাচ্ছিল, এই হামলাটা হচ্ছে এটাকে তাকে প্রায় একরকম ঠেকাইছে আর কি। কিন্তু সৌদিও হচ্ছে আপনার প্রায় ওদিকে চলেই যাচ্ছে, ফলে ইরান একটা প্রায় অসম যুদ্ধের মধ্যে এখানে লিপ্ত আর কি। এদিকে আমার 100% সিম্প্যাথি আছে ইরানের প্রতি। ইরানের পলিটিক্যাল অপারেশন দেশের ভিতরে সেটা অন্য বিষয় খুবই। আর বাংলাদেশের যারা ধরেন মানে ইসলামিস্টদের মধ্যে যারা বলছে যে এই প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে যে ইহুদি নাসারাদের সাথে তাও ঐক্য করা যায়, শিয়াদের সাথে করা যায় না, আমি বলবো যে এরা কোনোদিনই পলিটিক্যাল হতে পারবে না। পলিটিক্যাল হওয়ার অর্থ কী? ওদের চেয়ে তালেবানরা অনেক বেশি পলিটিক্যাল, কারণ এরা মারা যাওয়ার পরে ওই লোকটার যে ইয়েতেই ওরা গিয়ে কিন্তু মোনাজাত করে আসছে, কারণ ওকে ট্রেড করতে হবে। ও রাষ্ট্র চালাচ্ছে, হোয়াট এভার ইট ইজ, যেমনই হোক তালেবানরা রাষ্ট্র চালাচ্ছে, তাকে ট্রেড মানে যেটা বাস্তব। তাহলে তালেবানরা আমাদের দেশের এই ইসলামিকদের চেয়ে বেশি সেকুলার আসলে, মানে এক অর্থে, ঠিক আছে। তো এই ইন্টারন্যাশনাল অর্ডার যেটা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে 9/11 এবং এই সোকল্ড অনন্ত যুদ্ধ যেটা, এটা ছাড়া এই অর্ডার আমেরিকার একলার পক্ষে টিকা রাখা সম্ভব হবে না। মানে আমেরিকার এটা রাখতে হলে তাকে যুদ্ধ চালাই যেতে হবে এবং সবসময় তাকে দেখাইতে হবে যে এ হচ্ছে আমার শত্রু। এই শত্রু ছাড়া কারণ সবসময় সিভিলাইজিং মিশন লাগবে, কিছু লোক কিছু জনগোষ্ঠী আনসিভিলাইজ থাকবে, হ্যাঁ। এই সিভিলাইজিংয়ের রেটরিক কিন্তু আমরা আমাদের দেশে নিজেদের মধ্যে আত্মস্থ করছি অনেকভাবে। আমরা আমাদের মধ্যে কোনো একটা জনগোষ্ঠীকে আলাদা করি এবং বলি যে এদেরকে সিভিলাইজ করতে হবে, ডেভেলপ করতে হবে, সিভিলাইজ করতে হবে। এই রেটরিকগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আমাদের মধ্যে মানে ইডিওলজিগুলো ব্যাপকভাবে আছে। আমরা সিমিংলি হয়তো আমরা বলি না যেটা ওকে, ঠিক আছে, আমি থামি এখানে, হ্যাঁ। অনেক বকবক করছি যে না, শেষ তো হবে না, কিন্তু শেষ করাইতে হবে আর কি, ঠিক আছে। শেষ হবে না, শেষ করাইতে হবে। আমরা সবাই মিলে কথা বলি আর কি।